তোদের আজকে ওই চাপের রাশিমালা অব্দি করিয়েছিলাম, মানে আদর্শ গ্যাসের। ঠিক আছে, তো তারপরে থেকে আজকে বাকিটা দেখবো। একটু বইটা খুলে বসবি অজিত, আমাকে শুধু পয়েন্ট গুলো মনে করাবি যে তারপরে কি কি আছে। ঠিক আছে, আচ্ছা, হোক। তো তারপরে পয়েন্টটা কি ছিল বলতো? গ্যাসের অনুসারে উষ্ণতার ব্যাখ্যা। হ্যাঁ, উষ্ণতার ব্যাখ্যা ছিল, তাই তো? তার মানে গ্যাসের গতিতত্ত্বে আমরা ওই যে ওই জায়গাটা ছিল উষ্ণতার ব্যাখ্যা, মানে সবাই পেজ নম্বরটা একটু বলে দাও অজিত। 394। 394 পেজ। সবাই বইটা নিয়ে খুলে বসবি। 394 পেজ বললি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, হ্যাঁ। তো আমরা গ্যাসের উষ্ণতা বেসিক্যালি কি, যদি একটা গ্যাস চেম্বারের মধ্যে, ধরো একটা গ্যাস চেম্বার আছে, তাতে অসংখ্য অণু আছে। তো অণুগুলোর টেম্পারেচার মানে গ্যাসের উষ্ণতা বেসিক্যালি কি, না গ্যাসের উষ্ণতা হচ্ছে গ্যাসের অণুগুলোর যে গতিশক্তি, তার যে গতিশক্তি, বিভিন্ন অণুগুলো বিভিন্ন দিকে গতিশীল আছে, তো তার যে মোট গতিশক্তি যেটা হবে, বা যদি যেটাকে আমরা বলছি গড় গতিশক্তি, এই গড় গতিশক্তিটাই মানে উষ্ণতাটাই ওই গড় গতিশক্তির উপর নির্ভর করছে। গড় গতিশক্তি যদি বাড়ে তাহলে উষ্ণতাও বাড়বে। তো সেইটা আমরা আজকে দেখবো যে কোনো গ্যাসের গতিশক্তিটা উষ্ণতার সাথে কিভাবে সম্পর্কিত। তো চলে আসি গড় গতিশক্তিতে। মোট গতিশক্তি। আচ্ছা, একটা জিনিস মনে রাখবি যে গ্যাসের ক্ষেত্রে স্থিতিশক্তি বলে কিছু নেই, কেননা গ্যাসের যা আছে সবটাই গতিশক্তি আছে। স্থিতিশক্তি নেই কেন, না গ্যাসের নিজেদের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল থাকে না। আমরা জানি আদর্শ গ্যাসের স্বীকার্যতে পড়েছি যে গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। তো ফলে স্থিতিশক্তি তারই থাকা সম্ভব যার ক্ষেত্রে কোনো একটা বলের অধীনে কোনো বস্তু থাকবে। ধর আমি উদাহরণস্বরূপ যদি বলি, পৃথিবী পৃথিবী সূর্যের আকর্ষণ বলের ক্ষেত্রে মানে তার যে অঞ্চলের মধ্যে রয়েছে, তার জন্য পৃথিবীর মধ্যে একটা সূর্যের মহাকর্ষ বলের দরুন একটা স্থিতিশক্তি আছে। তেমনি যদি আমরা কোনো বস্তুকে 5 তলা বাড়ির উপরে নিয়ে যাই, যে রাখি সেখানে, তাহলে ওখানে তার একটা স্থিতিশক্তি থাকবে। কোত্থেকে আসছে, না ওই স্থিতিশক্তিটা আসছে কারণ পৃথিবীর মহাকর্ষ বলের মধ্যে, অর্থাৎ মহাকর্ষ বল তার উপর আছে, তা সত্ত্বেও সে স্থির আছে, সেই জন্য তার একটা স্থিতিশক্তি আছে। কিন্তু গ্যাসের অণুগুলোর মধ্যে নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল না থাকায় সেখানে কোনো স্থিতিশক্তি নেই। তো মোট গতিশক্তি যা আছে, মোট গতিশক্তি আছে। তাহলে গ্যাসের অণুর শক্তি বলতে কি বুঝবো, না গ্যাসের অণুর গতিশক্তি, কোনো স্থিতিশক্তি নেই। আচ্ছা, তো এবারে মোট শক্তি বা গতিশক্তি আমরা রাশিমালা কি জানি, হাফ এম ভি স্কয়ার। তো এখানে অজস্র অণু আছে, ধরো এর বেগ C1, এর বেগ C2, এর C3 ডট ডট আছে। এখানে কতগুলো অণু আছে ধরলাম n সংখ্যক অণু আছে। তাহলে এখানে একটু জয়েন করে নিই, কেউ একজন জয়েন। আচ্ছা, তাহলে তাহলে তার গতিশক্তি রাশিমালা কি জানি, E=12 হাফ এম ভি স্কয়ার। হাফ এম ভি স্কয়ার গতিশক্তি জানি। তাহলে এক্ষেত্রে হবে কি, না গ্যাসের অণুর একটার ভর m, হাফ এম C1 স্কয়ার। একটা অণুর হলো, দুটো অণুর ক্ষেত্রে হবে কি হাফ এম C2 স্কয়ার, এরকম করে প্লাস প্লাস করে যাবে। তাহলে হাফ এম CN
স্কোয়ার হাফ এম সিএন স্কোয়ার। এটা হচ্ছে মোট গতিশক্তি রাশিমালা। তো একে একটু সাজিয়ে নিব। হাফ এম c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস ডট 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 cn স্কোয়ার। তো একে আবার সাজাতে পারবো। তো আমরা আগের দিন পড়েছিলাম, মানে আজকেই এদেরকে দেখিয়েছি, বিভিন্ন জনকে দেখিয়েছি c1 crms এর মান কি হয়। crms সমান কি জানি, রুট ওভার c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস ডট 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 cn স্কোয়ার বাই n, তাই না? এরকম একটা আমরা রাশিমালা অলরেডি পড়ে এসেছি, আরএমএস বেগের রাশিমালা। ওকে, এটা ইকুয়াল টু, এখান থেকে আমি কি সাজাতে পারি? আচ্ছা, সিআরএমএস থেকে তো আমি সি বলি, তো এখান থেকে c1 স্কোয়ার c2 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস cn স্কোয়ার ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি nc স্কোয়ার। ভালো করে দেখ, এটা আমরা p ইকুয়াল টু 1/3 রো সি স্কোয়ার, এই সূত্রটা প্রমাণের ক্ষেত্রেও কিন্তু আমাদের কাজে লেগেছিল, তাই না? এবারে এখান থেকে যদি এটা বসিয়ে দিই তাহলে কত হবে? হাফ এম ইন্টু এন সি স্কোয়ার। তাহলে হলো কি? তাহলে এরকম একটা রাশিমালা আমরা কিন্তু পেলাম। আচ্ছা, এবারে এটাকে একটু, এই যে এম এন রাশিটা, এম এন এই রাশিটাকে আমরা বলছিলাম কি না, গ্যাসের মোট ভর। কেন না, এম হচ্ছে প্রতিটি গ্যাস অণুর ভর ছোট এম, আর এনটাকে বলেছিলাম মোট গ্যাসের অণুর সংখ্যা। ঠিক আছে, তো এম জিরো হচ্ছে মোট ভর, তার জন্য আমি এখানে বসিয়ে দিই এম জিরো সি স্কোয়ার ইকুয়াল টু। আচ্ছা, আবার আমরা পড়েছি সি আর এম এস এর ভ্যালুটা সি ইকুয়াল টু কি রুট ওভার 3p বাই রো। এটা কোত্থেকে এসছে? ওই ওখান থেকে এসছে, পি ইকুয়াল টু 1/3 রো সি স্কোয়ার থেকে এসছে। এটা যদি সাজিয়ে নিস তাহলে আমরা সি ইকুয়াল টু 3p বাই রো পাবো। তাহলে এখানে বসিয়ে দে, তাহলে কত হচ্ছে? হাফ এম জিরো সি স্কোয়ারের জায়গায় 3p বাই রো। ঠিক আছে, আর ইকুয়াল টু। আচ্ছা, এবারে ধর রয়েছে 3p বাই রো, এখানে রো মানে কি? ঘনত্ব, তাই তো? রো মানে ঘনত্ব, তাহলে রো যদি ঘনত্ব হয়, ঘনত্ব রো সমান কি জানি? ভর বাই আয়তন, তার মানে এম জিরো বাই ভি। ঠিক আছে, এম জিরো বাই ভি। এম জিরো বাই ভি। এখন ভি হচ্ছে গ্যাসের আয়তন, আর এম জিরো হচ্ছে মোট ভর। ভিটা কি? আয়তন। ভিটা হচ্ছে আয়তন। তাহলে এখানে বসিয়ে দিই, তাহলে কথা হচ্ছে হাফ এম জিরো 3p থাক। আচ্ছা, থ্রিটাকে সামনে লিখে নি, 3/2 হয়ে যাবে দিলে। তাহলে 3/2 এম জিরো পি থাকলো 1 বাই রোর জায়গায় এটাকে উল্টে বসিয়ে নিতে পারি, মানে ভি বাই এম জিরো বসাতে পারি, ঠিক না? তাহলে এম জিরো কেটে গেল, পড়ে চলো কত? 3/2 পিভি। হলো? তাহলে আমরা কি পেলাম না, এনার্জি অর্থাৎ গ্যাসের অণুর মোট গতিশক্তি বল বা মোট শক্তি বল, একই জিনিস। তো এটা হচ্ছে কত না, ই ইকুয়াল টু 3/2 পিভি। তো এটা একটা রাশিমালা, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, বা এখান থেকে এই রাশিমালাটাও আমাদের মনে রাখতে হয়, হাফ এম জিরো সি স্কোয়ার। সি যেখানে হচ্ছে সিআরএমএস। ঠিক আছে, আচ্ছা এবারে আসছি, ধরো গ্যাসের অণুগুলো ই সমান পেলাম 3/2 পিভি। আচ্ছা, আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি হয়? এক মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে, এক মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু জানি আমরা 8টি। পিভি ইকুয়াল টু জানি কত? 8টি। তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু 8টি। এক মোল, অবশ্যই এক মোল। তাহলে পিভি ইকুয়াল টু 8টি, তাহলে এখানে বসিয়ে দিলে কত হবে? তাহলে ই ইকুয়াল টু আসবে 3/2
আর টি, তাহলে কোনো এক মোল গ্যাসের, খেয়াল রাখবি এটা, এক মোল গ্যাসের, আদর্শ গ্যাসের গতি শক্তি রাশিমালা কি? ইকুয়াল টু 3/2 RT। ঠিক আছে, এটা এক মোল গ্যাসের হলো। এবারে আমরা আসবো, যদি একটা গ্যাসের হয়, অর্থাৎ একটা গ্যাসের অণুর ক্ষেত্রে হয়, তাহলে কি হবে? একটা গ্যাসের অণুর ক্ষেত্রে যদি হয়, একটা অণুর জন্য এবারে করবো। আচ্ছা আমাকে বল, এক মোল গ্যাসের মধ্যে কতগুলো অণু থাকে? না, এক মোল গ্যাসের ক্ষেত্রে বা এক মোল গ্যাসের মধ্যে অ্যাভোগাদ্রো সংখ্যক অণু থাকে। অ্যাভোগাড্রো সংখ্যক, অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, যার ভ্যালুটা হয় তোরা সবাই জানিস 6.022 টু 10⁻23 সংখ্যক। 6.022 × 10⁻23 সংখ্যক অণু থাকে। তাহলে যদি এক মোল গ্যাসের শক্তি এটা হয়, তাহলে একটা অণুর শক্তি কত হবে? না, একে এনে দিয়ে ভাগ। তার মানে একটি অণুর শক্তি যদি ই প্রাইম লিখি, ই প্রাইম সমান কি? না, মোট এক মোল গ্যাসের অণু শক্তি বাই এক মোল গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা, তাহলে ই বাই এন এ। তাহলে বসিয়ে দিলে কত হবে? 3/2 আর বাই এন এর আর টি রাখলাম, টিটা উষ্ণতা। তাহলে এখান থেকে কত আসবে? আর বাই এন এ, এইটাকে কি বলা হয়? সার্বজনীন গ্যাস ধ্রুবককে যদি আমরা অ্যাভোগাদ্রো সংখ্যা দিয়ে ভাগ করে দিই, এটা একটা কনস্ট্যান্ট দাঁড়ায়, যাকে আমরা বলছি কি? বোল্টজম্যান কনস্ট্যান্ট। বোল্টজম্যান ধ্রুবক। এর মান কত হয়? 1.38 ইন্টু 10⁻⁻23 জুল পার কেলভিন। ঠিক আছে, বোল্টজম্যান ধ্রুবক, যার মানটা হচ্ছে এইটা। বোঝা গেল? তো এটা যদি বসিয়ে দিই তাহলে কত আসবে? না, 3/2 কে টি। এটা গেল প্রতিটা গ্যাসের অণুর শক্তি, শক্তি। ঠিক আছে, আচ্ছা আমাকে বল, দেখতে পাচ্ছি দাদু? মাঝে মাঝে আসতে হয়। হ্যাঁ, দেখতে পাচ্ছে। মাঝখানে আসছে না, তো নেটের ডিস্টার্বের জন্য মনে হয়। আমি দেখছি। না, আপনার ক্যামেরা একবার জুম আউট হচ্ছে, জুমিং হচ্ছে, মানে মাঝে মাঝে খারাপ হচ্ছে। ও আচ্ছা, সমস্যা হয়েছে। এটা কি করে ফিক্স করা হয়? বড় ঝামেলা হয়েছে। জুমিং জমার মানে আমি গেলে সামনে হচ্ছে নি বলতো? হ্যাঁ, পিছনে ব্যাকগ্রাউন্ডটা মানে আলোগুলো মানে নিচে উঠছে। আলোগুলো ফ্লিকারিং করছে, দবদব করছে। ক্যামেরা সেটিং এ কিছু সমস্যা আছে, মানে মোটামুটি বোঝা যাচ্ছে কিনা বল? আমি রেকর্ড করছি, রেকর্ড যদি হয় ঠিকঠাক করে, আশা করি হবে, তাহলে গ্রুপে শেয়ার করে দেবো। স্ক্রিনশট গুলো নিয়ে রাখিস, এই ধরো বোর্ডটা এখন দেখা যাচ্ছে, এই স্ক্রিনশটটা নিয়ে রাখিস, এটাকে খাতায় তুলবি, খাতায় কিন্তু দেখবো আমি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এইটা যতটুকু পড়লাম তার মধ্যে আমাকে এক এক করে বল, যদি কোনো অসুবিধা, কারো অসুবিধা থাকলে বল। লাস্টে যেটা বলে কোন জায়গায় বুঝতে পারিনি? লাস্টেরটা। আচ্ছা লাস্ট এটা, ঠিক আছে আমি বলছি, 1 মিনিট। আর কারো কোনো সমস্যা? আর কে কে আছিস, তার কোনো সমস্যা? অজিত, আচ্ছা অমন ঝাটা কে রে? রাধা নাকি বলতো? স্যার
আমি রাধা হ্যাঁ, রাধা 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 আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে দাদা। পারছি দাদা। আচ্ছা আচ্ছা হ্যাঁ স্যার রঞ্জিমা বোঝা যাচ্ছে? রঞ্জিমা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার হ্যাঁ আচ্ছা শ্রেয়া? আচ্ছা শ্রেয়া? বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই দেখা যাচ্ছে। আচ্ছা অজিতের ঠিক তো আছে, শোনা তাহলে সবাই যাচ্ছে। দেখা যাচ্ছে, অজিতের তো শোনা ঠিক যাচ্ছে। আছে ঠিক আছে আচ্ছা হোক। আচ্ছা হোক, বলে বলে দিই একটু জাস্ট আরেকবারই প্রথম থেকে বলে দিই যে একটা চেম্বারের মধ্যে ক্যাপিটাল এন সংখ্যক অণু ছিল, ক্যাপিটাল এন সংখ্যক অণু ছিল, প্রত্যেকের আলাদা আলাদা বেগ, কারণ আমরা জানি গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য বিষয়ে আমরা পড়েছি যে কোনো গ্যাসের অণুগুলোর বেগ 0 থেকে অসীম অব্দি যা খুশি হতে পারে। তো আমি ধরে নিচ্ছি C1 প্রথম একটা যে কোনো অণু ছিল, C1 বেগে ছিল, তারপরটা C2 বেগে, তারপরটা C3 বেগে, এরকম করে করে Cn বেগ অব্দি আছে। এবং প্রত্যেকটা গ্যাস অণুর ভর কত করে? প্রত্যেকটা গ্যাস অণুর ভর আমি ধরেছি ছোট এম ভর করে, ছোট এম প্রতিটা গ্যাস অণুর ভর। তো তাহলে মোট গতিশক্তি কত হবে? আমাদের গতিশক্তি রাশিমালা কি? না, আমাদের গতিশক্তি রাশিমালা হচ্ছে হাফ এম ভি স্কয়ার। ই ইকুয়াল টু মনে পড়ছে হাফ এম ভি স্কয়ার, নরমাল সূত্র। তো এই হাফ এম ভি স্কয়ার সূত্র থেকে আমি লিখেছি, কি লিখেছি? প্রথমটার তাহলে মোট গতিশক্তি কত হবে? না সবগুলোর গতিশক্তির যোগ, হাফ এম সি ওয়ান স্কয়ার হাফ এম সি টু স্কয়ার করে করে লিখেছি। সেটাকে সাজিয়ে নিয়েছি, হাফ এম কমন নিয়ে এটা কমন নিয়ে নিয়েছি। আচ্ছা সিআরএমএস বেগটা আমরা করেছিলাম যে সিআরএমএস সমান কি হয়? প্রতিটা বেগের বর্গ করব প্রথমে, তারপর গড় করব, তারপর রুট চাপাবো। এটা ছিল সিআরএমএস, মানে রুট মিন স্কয়ার ভেলোসিটি, যাকে বলি গড় বর্গ বেগের বর্গমূল। তো সেটাকে সি ধরেছি। তাহলে সি সমান লিখতে পারি এখান থেকে, এই সি ওয়ান স্কোয়ার সি টু স্কোয়ার প্লাস সি এন স্কোয়ারটাকে করেছি কি এন সি স্কোয়ার, এখান থেকে লিখেছি। তো এইটা নিয়ে এখানে পুট করে দিয়েছি। পুট করে দিলে কি আসছে? না হাফ অফ এম এন সি স্কোয়ার। আর এম এন এই রাশিটা হচ্ছে আমাদের কি মোট ভর, ঠিক কি না? মোট ভর হচ্ছে এম জিরো লিখে দিয়েছি নিচে, গ্যাসের অণুর মোট ভর, মানে অর্থাৎ এই চেম্বারের মধ্যে যত অণু রয়েছে তার ভর। এবারে আসছি হাফ এম জিরো থ্রি পি বাই রো। থ্রি পি বাই রো করতে গেল না, আমরা সিআরএমএস এর ভ্যালুটা বসিয়েছিলাম গ্যাসের চাপের রাশিমালা থেকে, পি ইকুয়াল টু 1/3 ও সি স্কয়ার, যেটা প্রুফ করেছিলাম, মনে পড়ছে? এই পি ইকুয়াল টু 1/3 ও সি স্কয়ার এই প্রুফটা থেকে আমরা পেতে পারি কি সি ইকুয়াল টু রুট ওভার থ্রি পি বাই রো। তাহলে সেটা বসিয়ে দিয়েছি, সি স্কয়ার আছে যেহেতু থ্রি পি বাই রো এসছে। এবারে এখান থেকে তিনটাকে সামনে নিয়ে 3/2 এম জিরো পি রেখেছি, আর রোটাকে, রো মানে কি ঘনত্ব, রো মানে এখানে লিখেছি গ্যাসের ঘনত্ব। গ্যাসের ঘনত্ব রো, রো ইকুয়াল টু কত? এম জিরো বাই ভি, মানে কারণ ভর বাই আয়তন, আয়তনটা হচ্ছে এই গ্যাস চেম্বারের মোট আয়তন ভি, ঠিক আছে? তো এখানে বসিয়ে দিয়ে তাহলে কত হচ্ছে? ভি বাই এম জিরো হচ্ছে 1 বাই রো, যেহেতু তাহলে 3/2 পিভি আছে। এতটা অবধি বোঝা গেছে সবার? ওকে, এতটা কিছু বোঝা যাওয়ার পর আমরা চলে আসছি কোথায়? এটাও কিন্তু একটা মনে করতে হয়, মানে এই রাশিমালাটাও মনে রাখতে হয় সূত্র। তারপর আসছি কোথায়? না যদি আদর্শ গ্যাস হয় তাহলে 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু আরটি, পিভির জায়গায় আরটি বসিয়ে দিয়েছি, আর কিছু না। তবে মাথায় রাখতে হবে 3/2 আরটি এই সমীকরণটা অনলি ভ্যালিড কার ক্ষেত্রে? আদর্শ গ্যাসের ক্ষেত্রে। এবং আদর্শ গ্যাসের ক্ষেত্রে যেরকম ভ্যালিড, সেরকম আদর্শ গ্যাসের 1 মোলের ক্ষেত্রে ভ্যালিড। এন মোল হলে আলাদা হয়ে যাবে। যদি এটা এন মোল হতো কি হতো? পিভি ইকুয়াল টু এন আর কি আসতো? তাহলে একটা এন গুণ থাকতো যদি এন মোল গ্যাস হতো, ঠিক আছে? যাই হোক, 1 মোল গ্যাসের ক্ষেত্রে 3/2 আরটি। এইবারে যেটা জিজ্ঞেস করছিল অয়ন, যে এটা তো 1 মোল গ্যাসের মোট গতিশক্তি বেরোলো, তো এই মোট গতিশক্তি থেকে যদি আমি বলি একটা অণুর, অর্থাৎ অ্যাভারেজে একটা অণুর গতিশক্তি কত হবে? অসংখ্য অণু, অসংখ্য নয়, এন সংখ্যক অণু আছে, তো অ্যাভারেজে একটা অণুর গতিশক্তি কত হবে? তো এই রাশিমালাটা কার ছিল? না 1 মোলের ক্ষেত্রে। তো 1 মোলে কতগুলো অণু থাকে? না অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে 1 মোলের মধ্যে। তো অ্যাভোগাড্রো সংখ্যা যদি আমি ভাগ করে দিই একে, তাহলে কি হবে? একটা অণুর গড় গতিশক্তি পেয়ে যাবো। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার ঠিক আছে, তাহলে একটা অণুর গড় গতিশক্তি যদি পেয়ে যাই তাহলে কি হয়ে যাবে? না একটা অণুর গড় গতিশক্তি পেয়ে গেলে কি হবে? না 3/2 আর বাই এন এ ইন্টু টি। বোঝা গেল? আর বাই এন এ ইন্টু টি। তো আর বাই এন এ ইন্টু টি যেই পেয়ে গেলাম,
আর বাই এন কে আমরা একটা কনস্ট্যান্ট ধরি, আরও কনস্ট্যান্ট, সার্বজনীন গ্যাস ধ্রুবক, এনেও কনস্ট্যান্ট, মানে যেটাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলছি। তো আর বাই এন করে দিলে আমি একটা কনস্ট্যান্ট পাচ্ছি কে, যেটাকে আমরা বলছি কি বোল্টজম্যান ধ্রুবক। ঠিক আছে, যার মান কত হয় তোরা নিজেরাও করতে পারিস। আর আর এর মান কত হয়? আর এর মান কত হয়? 8.314 জুল পার মোল কেলভিন। হ্যাঁ না? এই আর এর এই আগের ভ্যালু ভ্যালু কত হয় রে? ক্ষেত্রে একদম একদম একদম। আর 8.314 জুল পার মোল কেলভিন, জুল পার মোল কেলভিন। হ্যাঁ, তো তাকে যদি আমি অ্যাভোগাড্রো সংখ্যক সংখ্যা দিয়ে ভাগ করে দিই, তাহলে দেখবি এই মানটাই পাবো। ক্যালকুলেটরে বসিয়েও দেখতে পারিস তোরা নিজে চেষ্টা করলে। 1.38 ইন্টু 10 টু মাইনাস 23 জুল পার কেলভিন। এবারে এটা যদি বসিয়ে দিই, কে এর মানটা তাহলে বুঝে গেলাম, তাহলে কে হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক। যাই হোক, তো তাহলে আর বাই এন এর জায়গায় আমি কে বসিয়েছি, 3 কেটে এসেছি। ঠিক আছে, এটা অবশ্যই আদর্শ গ্যাসের ক্ষেত্রে। আদর্শ গ্যাসের একটি অণুর জন্য, একটি অণুর বেসিক্যালি গতিশক্তি। ঠিক আছে, মানে গড় গতিশক্তি বলতে পারি। এর দূর অব্দি আমরা কমপ্লিট করেছি। বোঝা গেল? আচ্ছা, এবারে আমরা একটা জিনিস এখান থেকে দেখার বিষয় আছে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই যে রাশিমালা দেখ, এই রাশিমালা থেকে আমি বলতে পারি ই ইজ প্রপোর্শনাল টু টি। বলতে পারি এখান থেকে? অবশ্যই বলতে পারি। দেখতেই পাচ্ছিস ই এনার্জি মানে গতিশক্তি, যেটা কিনা এখানে একটা কনস্ট্যান্ট পার্ট রয়েছে, আর তো কনস্ট্যান্ট অবশ্যই, 3 এর কনস্ট্যান্ট। টি হচ্ছে টেম্পারেচার অফ দা গ্যাস। তো টি ইকুয়াল টি প্রপোর্শনাল টু ই বা ই প্রপোর্শনাল টু টি, এটাকে টি প্রপোর্শনাল টু ইও লিখতে পারিস, যেটা খুশি। মানে গ্যাসের উষ্ণতা গ্যাসের গতিশক্তিগুলোর উপর ডিপেন্ড করছে। তার মানে গ্যাসের গতিশক্তি যদি বেড়ে যায়, গ্যাসের গতিশক্তি যদি বেড়ে যায়, গ্যাসের অণুর টেম্পারেচার মানে গ্যাসের টেম্পারেচার কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, এতটা কমপ্লিট হয়েছে? একটা স্ক্রিনশট নিয়ে নেয়, তারপর যাচ্ছি। আচ্ছা অজিত, তারপর কি আছে? অজিত, অজিত গেল কোথায়? এরপর আরএমএস এর বেগের পরিবর্তন আছে। আরএমএস বেগের পরিবর্তন মানে আরএমএস ভ্যালুর মানটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। যে গ্যাসের অণুর আরএমএস বেগ কত হয়, কি ব্যাপার এটা দেখি। এটা তো করলাম মনে হয় রে, সি ইকুয়াল টু, আচ্ছা হ্যাঁ, আচ্ছা হোক, ঠিক আছে, আরেকবার করে দিচ্ছি। মনে হয় করেছিলাম। না স্যার হয়ে গেছে। ফিজিক্যাল এটা হয়ে গেছে না? সিআর/এম। টিআরটি বাই এম, হ্যাঁ 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 হ্যাঁ, ওটা হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি, যখন রিভিশন হচ্ছে যখন আরেকবার বলে দিই, কারণ এটা ইম্পর্টেন্ট আছে। তো বলে দিচ্ছি একবার। এটা কি? তো আমরা পড়েছিলাম পি ইকুয়াল টু 1/3 রো সি স্কয়ার, মানে গ্যাসের চাপ আর আরএমএস বেগের মধ্যে সম্পর্ক এটা। ঠিক আছে, তো এখান থেকে কি হবো, সি ইকুয়াল টু রুট ওভার টিপি বাই রো। আচ্ছা, রো মানে কি? ঘনত্ব। ঘনত্ব সমান কি? ভর বাই আয়তন। তো আমি ধরে নিচ্ছি, তাহলে ভর বাই আয়তন, ঠিক আছে। তাহলে যদি আমি 1 মোল আদর্শ গ্যাসের কথা বলি, ধরো এই একটা চেম্বারের মধ্যে 1 মোল আদর্শ গ্যাস আছে, তার মধ্যে 1 মোল গ্যাস আছে। তো 1 মোল গ্যাসের আয়তন কত না ভি হচ্ছে, চাপটাও সেই পি, এখানে ভর আছে এম। ঠিক আছে, তাহলে বসিয়ে দিই, তাহলে কত আসছে এখান থেকে? রুট ওভার টি পি বাই এম বাই ভি, তেমন হচ্ছে রুট ওভার টি পি ভি বাই এম। আবার আমরা জানি আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু আর টি, 1 মোল।
এক মোল গ্যাসের ক্ষেত্রে এটা বসে দিলে কত আসবে রুট ওভার টি আর টি বাই এম, যেখানে এমটাকে কি বলা হয় গ্যাসের মোলার ভর, কারণ এক মোল যেহেতু করছি তো এক মোল গ্যাসের ভরটাকেই ধরতে হবে গ্যাসের মোলার ভর। গ্যাসের মোলার ভর কাকে বলে জানা আছে, যদি হাইড্রোজেন গ্যাসের মোলার ভর বলে কত হবে, হাইড্রোজেন গ্যাসের মোলার ভর 2, তাই না? অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের মোলার ভর কত? অক্সিজেনের মোলার ভর কত রে, বল করে 32। 32। তাহলে এরকম এইটা বসিয়ে কিন্তু আমরা সিআরএমএস এর ভ্যালুগুলো বের করতে পারি। ঠিক আছে, তারপরে কি আছে, সিআরএমএস হয়ে গেছে, তারপরে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা। পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা তোমরা নিজেরা পড়ে সে ছোটবেলা থেকে পড়েছো। তারপরে গ্যাসের অণুগুলির সর্বাপেক্ষা সম্ভাবনা বেগ। আচ্ছা হ্যাঁ, গ্যাসের এবারে অণুগুলির যেটা আসছে সেটা সর্বাপেক্ষা হ্যাঁ সম্ভাবনা বুঝতে পেরেছি। ঠিক আছে, এবারে যেটা আসছি যে গ্যাসের অণুগুলোর সর্বাপেক্ষা সম্ভাব্য বেগ, তো এইটা বলার আগে একটা গল্প জানতে হবে। গল্পটা হচ্ছে যে আমি একটু আগে বলেছিলাম যে আমি বলেছিলাম মানে গ্যাসের বৈচিত্র্যের শিকার্যে লেখা ছিল যে গ্যাসের অণুগুলোর বেগ 0 থেকে অসীম অব্দি হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে বাস্তবে 0 থেকে অসীম অব্দি হতে পারে না, আমি মানলাম, ঠিক আছে, আমি প্রথমত তো বাস্তবে 0 থেকে অসীম কি করে হবে জানি না আমি, মানে শূন্যও সম্ভব না অসীমও সম্ভব নয়, কিন্তু কথাটা হচ্ছে যে গ্যাসের অণু বলতে একটা অণু তো নয়, অজস্র অণু আছে, প্রচুর অণু আছে। তো সেই সমস্ত অণু একই মানে আলাদা আলাদা বেগ নিয়ে ছুটছে, নাকি একই বেগে কিছুজন ছুটছে, হয়তো আরেকটা বেগে আর কিছুজন ছুটছে, না কি ব্যাপারটা হচ্ছে, মানে অর্থাৎ ধরো আমি বললাম গ্যাসের অণু ধরো 5 মিটার/সেকেন্ড এই বেগে কতগুলো অণু ছুটছে। তো ম্যাক্সওয়েল বলে একজন বিজ্ঞানী তিনি একটা কাজ করেছেন, তিনি করেছেন না তিনি একটা জাস্ট টেবিলের মতো বানিয়েছিলেন, তো টেবিল দরকার নেই তোদের, যেটা বলবো সেটা দেখবো, যেটা টেবিলটা আমি যে বলছি কেন, বুঝার সুবিধার জন্য। তিনি কি করেছেন না অনেকটা ডেটা নিলেন, তথ্য নিলেন, কি নিলেন, বলছেন যে এখানে বেগ রেখেছিলাম, বেগ মানে বিভিন্ন বেগ, 1 মিটার/সেকেন্ড, 2 মিটার/সেকেন্ড, 3 মিটার/সেকেন্ড, যাই হোক না কেন, 1, 2, 3 ভাবতে পারিস, 1.5 যা খুশি ভাবতে পারিস। তো তিনি এখানে বেগের কিছু রাশিমালা পেয়েছিলেন, মানে বেগগুলো পেয়েছিলেন, লিখেছিলেন। তো ওই বেগে কতগুলো অণু ছুটছে, ধরো 1 মিটার/সেকেন্ড বেগে কতগুলো অণু ছুটছে, 2 মিটার/সেকেন্ড বেগে কতগুলো অণু ছুটছে, 3 মিটার/সেকেন্ড বেগে কতগুলো অণু ছুটছে, এরকম করে বিভিন্ন মান পেয়েছিলেন। দেখা গেলো 1 মিটার/সেকেন্ড বেগে 10টা অণু ছুটছে, 2 মিটার/সেকেন্ড বেগে ধরো 20টা অণু ছুটছে, 3 মিটার/সেকেন্ড বেগে দেখা গেল 13টা অণু ছুটছে, এরকম করে অজস্র অণু ছুটছে, হ্যাঁ কি না? একদম কি দেখা যাচ্ছে না, কি বললে? দেখা গেল যে বিভিন্ন বেগে বিভিন্ন অণুগুলো যে ছুটছে, মানে কি বেগে কত কত অণু ছুটছে সেই একটা হিসাব নিয়েছিল কে, বিজ্ঞানী ম্যাক্সওয়েল। এখন প্রশ্ন হচ্ছে যে সে কি বাস্তবে নিতে পেরেছিল, উত্তর হচ্ছে না, বাস্তবে কখনো মাপতে পারি না, কারণ গ্যাসের মধ্যে দেখতেই পাই না, কে কোথায় কখন রয়েছে সেটাও জানি না, কারণ সে তো র্যান্ডামলি ছুটছে, যে কোনো ভাবে এলোমেলো ভাবে ছুটছে, তাহলে কি করে পেলো যে এত মিটার বেগে এতজন ছুটছে, কি করে পেলো? এটা পুরোপুরি ম্যাথমেটিক্যালি পেয়েছে, ঠিক আছে, পুরোপুরি ম্যাথমেটিক্যালি পেয়েছে। আমাদের রাশিবিজ্ঞান, তোদের ম্যাথে রাশিবিজ্ঞান আছে, সেই রাশিবিজ্ঞানের ধারণা থেকেই পুরোপুরি এই ক্যালকুলেশনটা করেছে। তো রাশিবিজ্ঞানের ধারণা থেকে যেটা করেছে সেটা হচ্ছে এরকমই, দিয়ে তিনি একটা গ্রাফ এঁকেছেন, মেন জিনিস এটা নয়, এটা ফালতু জিনিস, এটা মুছে দিন, সেটা হচ্ছে মেন হচ্ছে একটা গ্রাফ। গ্রাফটা কি না, এক্স অক্ষ ভি কে রেখেছে, দ্যাট মিনস বেগের বিভিন্ন বেগের মানগুলোকে এই রেখা বরাবর প্লট করেছে, এবং প্রতিটা বেগে দেখা গেলো 1 মিটার/সেকেন্ড বেগে কটা অণু ছুটছে সেটাকে এই অক্ষ বরাবর প্লট করেছেন, যতগুলো অণু ছুটছে সেটাকে এই অক্ষ বরাবর প্লট করেছেন, যে বিভিন্ন পয়েন্ট গুলো পেয়েছে। তো দেখা গেছে এই গ্রাফটার নেচার কিরকম হয়, গ্রাফটার নেচার এরকম আসছে।
এরকম একটা নেচার, সুন্দর নেচার পাওয়া যায়। এটা জিরোতে টাচ করানো যায় না অ্যাকচুয়ালি, হিসাব অনুযায়ী ডটেড করে দেওয়া উচিত, তবে বইতে টাচ করে দিয়েছে মনে হয়। যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথাটা হচ্ছে যে এখানে এই গ্রাফটা থেকে পেলাম কি, গ্রাফটা থেকে মেইনলি দু তিনটে জিনিস জানার বিষয় আছে। দেখলে বুঝতে পারছি যে এই গ্রাফটা দিচ্ছে কি না, প্রথমে বেগ যখন বাড়াচ্ছি, দ্যাট মিনস গ্যাসের অনুর বেগ বাড়াচ্ছি না, আমরা বিভিন্ন বেগে কতগুলো অণু ছুটছে সেই হিসাবটা যখন নিচ্ছি, দেখা যাচ্ছে যখন বেগ 2 থেকে বেড়ে 2 মিটার/সেকেন্ডে কটা অণু ছুটছিল দেখছিলাম, তারপর সেখান থেকে 5 মিটার/সেকেন্ড থেকে কটা অণু ছুটছে দেখছি, দেখা গেলো 2 মিটার/সেকেন্ড বেগে যতগুলো অণু ছুটছে দেখা গেলো 10টা ছুটছে, 5-এ আর একটু বেশি ছুটছে, 10-এ আর একটু বেশি ছুটছে। এরকম করতে করতে একটা এমন বেগ পাবো যে বেগে সব থেকে বেশি সংখ্যক অণু ছুটছে কোনো এক মুহূর্তে। বোঝা গেল যে সব থেকে বেশি সংখ্যক অণু ওই বেগ নিয়ে ছুটছে, মানে একই বেগে অসংখ্য অণু আছে, কিন্তু ওই বেগ নিয়ে সব থেকে বেশি সংখ্যক অণু ছুটছে এলোমেলো ভাবে। তাহলে সেই বেগটাকে আমি বলবো মোস্ট প্রবাবল ভেলোসিটি বা সর্বাপেক্ষা সম্ভাব্য বেগ। সর্বাপেক্ষা সম্ভাব্য বেগ। সম্ভাব্য সর্বাপেক্ষা বেগ, সর্বাপেক্ষা সম্ভাব্য বেগ, যাই হোক, মোস্ট প্রবাবল ভেলোসিটি। ঠিক আছে, এতটা অবধি বোঝা গেছে হ্যাঁ কি না? আমাকে বল, না বুঝতে পারলে বল। হ্যাঁ, বুঝতে পেরেছি। অয়ন বুঝতে পেরেছি? অয়ন Yes, sir. ঠিক আছে। তো এই মোস্ট প্রবাবল ভেলোসিটির মান কত, মানে রাশিমালা কত হয় সেটা জানতে হবে। তো মোস্ট প্রবাবল ভেলোসিটির রাশিমালাটা মনে রাখার বিষয়, কারণ এটার প্রমাণ আমাদের নেই। রুট ওভার 2RT/, বড় হাতের এম, এটা ওই 1 মোল গ্যাসের ক্ষেত্রে। 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে মোস্ট প্রবাবল ভেলোসিটি Cm = কত, রুট ওভার 2RT/m, যেখানে টিটা হচ্ছে উষ্ণতা, গ্যাসের উষ্ণতা, এমটা হচ্ছে গ্যাসের মোলার ভর, আর তো সর্বজনীন ধ্রুবক। আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস বলা হয়নি, যে এই যে কার্ভটা পেয়েছে সেটা একটা নির্দিষ্ট টেম্পারেচার রেখে, টিটাকে কনস্ট্যান্ট রেখে, অর্থাৎ টি পাল্টালে আবার এই কার্ভের নেচার, মানে নেচার পাল্টাবে না, কিন্তু কার্ভটা যে যে মানে পেয়েছি সেই মান পাবো না, অন্য মান পাবো। ঠিক আছে, যাই হোক, টেম্পারেচার কনস্ট্যান্ট রাখলে বিভিন্ন বেগের মানে যত যত করে অণু ছুটছে সেইগুলো একটা প্লট পেয়েছি, সেটাকে বলছি সর্বাপেক্ষা সম্ভাব্য বেগ, যার রাশিমালাটা আমাকে মনে রাখতে হবে Cm = রুট ওভার 2RT/m। এবারে কথা হচ্ছে যে এই Cm যে সর্বাপেক্ষা সম্ভাব্য বেগ পেলাম, আচ্ছা আমরা আগে দুটো বেগ অলরেডি পড়ে এসেছি, দ্যাট ইজ সি বার, যাকে বলছি আমরা গড় বেগ, ঠিক কি না? এই গড় বেগ বা মিন ভেলোসিটি যেটাকে বলছি, তার রাশিমালাটা কত হয় এটাও মনে রেখে দিবি, রুট ওভার 8RT/m। ঠিক আছে, আর এটা হচ্ছে CRMS, দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়, রুট ওভার CRT, যেটা আমরা অলরেডি জানি CRT/m। তাহলে এই তিনটে রাশিমালা ভালো করে আমাদের মনে রাখতে হবে, কারণ এখান থেকে অঙ্ক দেয়। ঠিক আছে, এটা একটা, এই দুটো। তাহলে একটা হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি বা সর্বাপেক্ষা সম্ভাব্য বেগ, রুট ওভার 2RT/m, সি বার = গড় বেগ, যেটা রুট ওভার 8RT/m, CRMS = রুট ওভার 3RT/m। তাহলে এগুলো হচ্ছে আমাদের কি, এই রাশিগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, এখান থেকে অঙ্ক দেয়। আচ্ছা, এখান থেকে যদি একটা প্রশ্ন করে সবাই করতে পারবে নিজে, এটা হচ্ছে এই তিনটে মানে তিনটে বেগের অনুপাত। ঠিক আছে, তিনটে বেগের অনুপাতটা কি হবে? যদি অনুপাত বলে যে ধরো Cm, আচ্ছা এখানে বলতো কে বড় কে ছোট, সেটা আগে দেখি। সব থেকে বড় কে? সব থেকে গড় বেগ বড় নয়, একটু যদি ক্যালকুলেশন দেখি, সব থেকে বড় হচ্ছে আমাদের CRMS। আমি বলছি বেগটা বড় কোনটা, ভালো করে বুঝবে, এটা একটা ভালো প্রশ্ন। দাঁড়া,
ভালো প্রশ্নটা কেন বলছি, বেগ এখানে কোনটা বড়? বেগ এখানে বড় হচ্ছে সিআরএমএস। সিআরএমএস এর মানটা যদি ক্যালকুলেটর টিপিস তাহলে বুঝতে পারবি যে সিআরএমএস এর মানটা সব থেকে বেশি হয়, মানে দ্যাট মিনস বেগটা নিজে বড়। ঠিক আছে, তারপর তারপর কার আছে? তারপর হচ্ছে গড় বেগ সি বার, মানে সিআরএমএস এর থেকে ছোট কে সি বার, আর একদম ছোট কে সিএম, মোস্ট প্রবাবল ভেলোসিটি। ঠিক আছে, বেগের দিক দিয়ে দেখলে। কিন্তু যদি আমি প্রশ্ন বলি যে কোন বেগে সব থেকে বেশি সংখ্যক অণু ছুটছে, তাহলে সেটা হবে সিএম। কি বলছি বুঝতে পারছিস? সব থেকে কোন বেগে সব থেকে বেশি সংখ্যক অণু ছুটছে, দ্যাট ইজ সিএম। আমি এখানে এনসিএম লিখছি, দ্যাট মিনস বুঝে নিবি যে এখানে সিএম মোস্ট প্রবাবল ভেলোসিটিতে কতগুলো অণু ছুটছে সেটাই লিখেছি। তাহলে এনসিএম সব থেকে বড় হয়, তারপর হয় এনসি বার, মানে সি বার ভেলোসিটি নিয়ে ছোটা অণুর সংখ্যা, আর হচ্ছে লাস্টে এনসিআরএমএস, অর্থাৎ সিআরএমএস মানে আরএমএস বেগ নিয়ে ছোটা অণুর সংখ্যা। তাহলে এখানে দু ধরনের প্রশ্ন আসতে পারে যে আরএমএস কোন বেগটা বেশি, আরএমএস বেগ বেশি না সি বার বেশি না সিএম বেশি? উত্তর হচ্ছে সিআরএমএস বেশি। কোন বেগে সব থেকে অণুর সংখ্যা বেশি ছুটছে, দ্যাট ইজ সিএম, সেন্টার মাস, সরি, মোস্ট প্রবাবল ভেলোসিটি। ঠিক আছে, সর্বাপেক্ষা সম্ভাব্য বেগে। তো এই সিআরএমএস বা সিএম কে, সি বার কে যদি আমি এই গ্রাফটায় প্লট করি তাহলে কি দেখবো? দেখবি সিএম এর ঠিক পরে আছে সি বার, তারপরে আছে সিআরএমএস। সি বারে ধরো অণু ছুটছে এতগুলো, এই পয়েন্টটা সব থেকে বেশি ছুটছে কিসে না সিএম এ, তারপরে কিসে ছুটছে সি বার নিয়ে, আর লাস্ট যেটা সেটা সব থেকে ছোট কম, এটা হচ্ছে সিআরএমএস, মানে এই তিনটের মধ্যে সব থেকে কম সিআরএমএস। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে আমাদের এনসিআরএমএস, তারপর এটা হচ্ছে এনসি বার, আর এটা হচ্ছে এনসিএম। ঠিক আছে, তাহলে এটা একটু স্ক্রিনশট নিয়ে নে, তবে বলছি এদের অনুপাতটা নিজেরা বের করতে পারবি। হয়ে গেলে একটু বলিস। আচ্ছা, করে নিয়েছি। ঠিক আছে, বুঝে গেল। আচ্ছা, এবারে চলে আসি। আচ্ছা, এরপরে কি আছে? অঙ্ক আছে না? হ্যাঁ, ঠিক আছে, অঙ্কগুলো করবি, অঙ্কগুলো তো দেখাতে হবে, অঙ্কগুলো বর্তমান করবি। যার যেটা অসুবিধা হবে পরে আমরা ক্লাসে ডিসকাশন করে নেবো। ঠিক আছে, আচ্ছা, এবারে আসছি। তারপরে কি আছে রে? লাস্টে নয়, মানে তারপরে কি আছে? বয়েলের সূত্র, চার্লস সূত্র, এগুলো তো। হ্যাঁ, ঠিক আছে, দেখি। আচ্ছা, আমরা দুটো সমীকরণ মেনলি পেয়েছিলাম। একটা পেয়েছিলাম কি ই ইকুয়াল টু 3/2 পিভি, এটা একটা সম্পর্ক পেয়েছিলাম, আর একটা পেয়েছিলাম টি প্রপোর্শনাল টু ই, এটা আমরা একটু আগে একটু করে কি পেয়েছিলাম। কি বলছে? কেউ কি কিছু ইমোজি টিমোজি পাঠাচ্ছিস নাকি বলতো? আওয়াজ করছে কেন তো? হ্যাঁ, পাঠাচ্ছে। আর পাঠাস না, আমি এমনি পাজল হয়ে যাচ্ছি, আর আমাকে টেকনোলজি মাথা খারাপ হয়ে যাচ্ছে। টুক টুক করে আওয়াজ হচ্ছে কেন কানে? আমি নিজেই বুঝতে পারছি না যে ব্যাপারটা হচ্ছে কি, তোরা দেখতে পাচ্ছি না সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, ছেড়ে দে। তো যেটা বলছিলাম, তাহলে ই ইকুয়াল টু কত? 3/2 পিভি, এটা করলাম একটু আগে, মানে আমাদের গতিশক্তি ইকুয়াল টু হচ্ছে 3/2 পিভি। আর আবার পেলাম কি গতিশক্তিটা উষ্ণতার সঙ্গে সমানুপাতিক হয়। তো তাই যদি হয়ে থাকে একটু একটু দেখে বল, ই ইকুয়াল টু 3/2 পিভি, মানে কি? আমি লিখতে পারি পিভি আর টু ই,
লিখতে পারি। তাহলে এটা আর এটা এখান থেকে আমি দুটো থেকে কি লিখতে পারি না পিভি ভ্যারিজাস টু টি। আচ্ছা এই লোকটাকে চিনিস না চিনিস না? অবশ্যই চিনি। এটা কি আমাদের আদর্শ গ্যাসিফিকেশন, তাই না? এটা কি আদর্শ গ্যাসিফিকেশন। তো দাগ দিয়ে দে। আদর্শ গ্যাসিফিকেশনটা আমরা এখান থেকেও পেতে পারি, অর্থাৎ গ্যাসের গতিতত্ত্ব থেকেও আমরা আদর্শ গ্যাসিফিকেশনটা পেতে পারি। আচ্ছা এই আদর্শ গ্যাসিফিকেশনে যদি পি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে কি হবে না ভি প্রপোর্শনাল টু টি। এটা কি না এটা হচ্ছে আমাদের চার্লস চার্লস চার্লসের সূত্র। যদি এই ইকুয়েশনে এই পিভি রেজ টু টি তে টি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে কি হবে পিভি পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে না? যেটা কি দিচ্ছে না যেটা আমাদের বয়েলের সূত্র দিচ্ছে। ঠিক আছে। আর লাস্ট চাপের সূত্র এগুলো গ্যাসের ইকুয়েশন। আশা করি বুঝতে পারছিস না? বোঝা যাচ্ছে না? গ্যাসের ইকুয়েশন মনে আছে তো? চার্লসের সূত্র, বয়েলের সূত্র, চাপের সূত্র মানে রেনু, তাই না? তো এখানে চাপের সূত্রতে কি হবে ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে ভি কনস্ট্যান্ট হলে কি হবে না ভি কনস্ট্যান্ট হলে হবে কি এখানে যদি দেখিস পি প্রপোর্শনাল টু টি, অর্থাৎ গ্যাসের চাপ উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। এটা কি চাপের সূত্র বা রেনোর সূত্র। ঠিক আছে। তাহলে ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে আমরা মোটামুটি ভাবে চারটে সূত্র পেয়ে গেলাম এখান থেকে। কোত্থেকে? এই দুটো সূত্র কিসের সূত্র? ই ইকুয়াল টু সিনারি পিভি আর টি ভার্সেস টু ই। এগুলো এটা কোত্থেকে পেলাম? আমরা গ্যাসের গতিতত্ত্ব থেকে পেলাম। গ্যাসের গতিতত্ত্ব থেকে পেয়েছিলাম এই দুটো সূত্র। তো সেই গ্যাসের গতিতত্ত্বকে কাজে লাগিয়ে আমরা আদর্শ গ্যাস ইকুয়েশনে গেলাম, চার্লসের সূত্র, বয়েলের সূত্র, চাপের সূত্রে চলে গেলাম। ঠিক আছে। আরো দু তিনটে সূত্র রয়েছে, তার মধ্যে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কি সেটা হচ্ছে অ্যাভোগাড্রো, যেটা অ্যাভোগাড্রো প্রকল্প আগে ছিল, অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো অ্যাভোগাড্রো সূত্র কি বলছে? কোন জয়েন হচ্ছে অমিতাভ। ঠিক আছে। তো অ্যাভোগাড্রো আচ্ছা যারা নতুন জয়েন করছিস একটু বলে দিচ্ছি, চুপচাপ শোন। রেকর্ড করছি ভিডিওটা পাঠাবো, তারপর যার যা অসুবিধা শেষে বলবি, এই ক্লাসে শেষে বলবি এখন, বা যে যার ক্লাসে বলবি। ঠিক আছে। এখানে অনেকজন আছে অনেকগুলো ব্যাচ থেকে, এসব কি ঠিক করে দিচ্ছে। পিপুল আর ইউজিং কম্পেনিয়ন মোড টু ফাইন্ড হুজ। কি রেজ হ্যান্ড? আমি তো কি বলছো বলো বলো, রে হ্যান্ড ফ্যান্ড রেজ করতে হবে না। ঠিক আছে। আমি তো কথা বল, আমি দেবো। যাই হোক, তাই অ্যাভোগাড্রো সূত্র কি বলছে? সমচাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু বর্তমান। তো সমচাপ উষ্ণতা মানে কি? তার মানে চাপটাকে সমান রাখতে হবে। আর কাকে সমান রাখতে হবে? সমচাপ ও উষ্ণতাকে সমান রাখতে হবে। আর কি? সমচাপ উষ্ণতা সম আয়তনকে সমান রাখতে হবে। তবে বলছে অণুর সংখ্যা সমান হবে। কাদের? যে কোনো সকল গ্যাসের, যে কোনো দুটো গ্যাসের কথা ভাব। কথা বল। এই দুটো গ্যাসের অণুর সংখ্যা সমান হবে কখন? যদি তাদের চাপ, আয়তন, উষ্ণতা এগুলোকে আমি সমান রাখি। ঠিক আছে। টুংটাং, কে টুংটাং করে যাচ্ছে? হোক। তো যাই হোক,
তাহলে এবারে অ্যাভোগাড্রো সূত্রটা যদি করতে হয় তাহলে আমাদের গ্যাসের গতিতত্ত্বে যেতে হবে। তো গ্যাসের গতিতত্ত্বে একটা সূত্র পড়েছিলাম, পি ইকুয়াল টু 1/3 এম এন সি স্কোয়ার। ঠিক আছে, পি ইকুয়াল টু 1/3 এম এন সি স্কোয়ার। তো এই পি ইকুয়াল টু 1/3 এম এন সি স্কোয়ারে পিটা কি চাপ গ্যাসের, এমটা কি গ্যাসের অণুর ভর, এনটা কি, এন হচ্ছে গ্যাসের অণুর সংখ্যা ঘনত্ব, যাকে আমরা একক আয়তনে গ্যাসের অণুর ভর বলতে পারি। আর সি, সেটা হচ্ছে আরএমএস বেগ। এবারে ভাব, যদি চাপ কনস্ট্যান্ট, ধরো দুটো গ্যাস রেখেছি, এখানে একটা গ্যাস, এখানে একটা গ্যাস, দুটো গ্যাসের এর প্রতিটা অণুর ভর m1 করে, এর m2 করে, এর আরএমএস বেগ c1, এর আরএমএস বেগ c2, একে n1 মোল নিয়েছি, একে n2 মোল নিয়েছি, মানে n1 সংখ্যক অণু নিয়েছি আর ওটা n2 সংখ্যক অণু নিয়েছি, যাতে দেখা গেছে, যাতে করে চাপ ও এদের সমান রেখেছি। ঠিক আছে, চাপ সমান প্রথমেই বলেছিল যে সমচাপ ও উষ্ণতায় সমায়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু বর্তমান। তো আমি n1 একটা চেম্বারে n1 অণু নিয়েছি এক ধরনের গ্যাসের, যার প্রতিটা অণুর ভর m1 এবং আরএমএস বেগ c1। আরেকটা চেম্বারে n2 সংখ্যক অণু নিয়েছি, যার প্রতিটার ভর m2, প্রতিটা গ্যাসের অণুর ভর, আর তাদের আরএমএস বেগটা কত দিলাম c2। এদের দুজনের চাপকে সমান রেখেছি, কারণ প্রথম শর্তই বলা আছে চাপ সমান রাখতে হবে, তো সমান রেখে দিয়েছি। তো যাই হোক, সমানটা পরে বলছি, তার আগে আমরা চাপের রাশিমালাটা জানি। তাহলে প্রথম গ্যাসের ক্ষেত্রে ইকুয়েশন লিখতে পারি, দেখতো পি ইকুয়াল টু 1/3 m1 n1 c1 স্কয়ার। আর দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে কি লিখবো, পি, সেই পি একই রেখেছি কারণ চাপ সমান, তাহলে 1/3 m2 n2 c2 স্কয়ার। যেহেতু চাপ সমান, দুটোকে সমান করতে পারি, তাহলে কত হচ্ছে 1/3 m1 n1 c1 স্কয়ার ইকুয়াল টু 1/3 m2 n2 c2 স্কয়ার। 1/3 বোথ সাইড থেকে সরে গেল, তাহলে পড়ে থাকলো কি m1 n1 c1 স্কয়ার ইকুয়াল টু m2 n2 c2 স্কয়ার। তাহলে এই ইকুয়েশনটা পেলাম, থাক। এবারে ভাব উষ্ণতা সমান, দুটো গ্যাসের উষ্ণতা সমান। আবার আমরা জানি যে উষ্ণতা প্রপোর্শনাল হয় গ্যাসের গতিশক্তির সঙ্গে, নাকি না? গ্যাসের গতিশক্তির সঙ্গে উষ্ণতাটা গ্যাসের গতিশক্তির সঙ্গে সমান হয়। তো উষ্ণতা সমান মানে এই দুটো গ্যাসের গতিশক্তিও সমান। তো গতিশক্তির রাশিমালা কি আমি পড়েছিলাম, মনে কর হাফ এম সি স্কয়ার, মনে পড়ছে, ইকুয়াল টু হাফ এম সি স্কয়ার। এর আগের বোর্ডে করলাম, স্ক্রিনশট যদি থাকে দেখতে পারিস, হাফ এম সি স্কয়ার। তাহলে প্রথম গ্যাসের ক্ষেত্রে কি লিখবো, প্রথম গ্যাসের ক্ষেত্রে বড় এম নয় ছোট এম, প্রথম গ্যাসের ক্ষেত্রে m1 c1 স্কয়ার, দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে কত হবে হাফ m2 c2 স্কয়ার। যেহেতু টি সমান অর্থাৎ টেম্পারেচার সমান, তখন নিশ্চয়ই গতিশক্তিও সমান হবে, তাহলে দুজনকে সমান করে দিলাম। তাহলে পড়ে থাকলো কি m1 c1 স্কয়ার ইকুয়াল টু m2 c2 স্কয়ার। বোঝা গেল? এবারে এই ইকুয়েশনটাকে এখানে বসা, এখানে তার মানে কি m1 c1 স্কয়ার যা m2 c2 স্কয়ার তা। তাহলে এর পাশে এই ইকুয়েশনের m1 c1 স্কয়ার m2 c2 স্কয়ার যদি বোথ সাইড থেকে ক্যান্সেল আউট করে দিই, তাহলে পড়ে থাকবে কি n1 ইকুয়াল টু n2। এটাই তো আমাদের অ্যাভোগাড্রো বলেছিল যে যদি, এগুলো সব যদি, যদি চাপ উষ্ণতা আয়তন স্থির থাকে সকল গ্যাসের জন্য, তাদের অণুর সংখ্যা সমান হতে বাধ্য, মানে সমান হবে। সমচাপ উষ্ণতায় সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু বর্তমান। ঠিক আছে, তো এগুলো, এটা হয়ে গেল তাহলে কি অ্যাভোগাড্রো সূত্রের প্রমাণ। বোঝা গেছে? একটা স্ক্রিনশট নিয়ে নে, তাহলে বলছি। দেখা যাচ্ছে অয়ন? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে। এই লাইটের যে ফ্লিকারিংটা এখন বন্ধ হয়েছে না চলছে? মাঝে মাঝে বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়েছে। বন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছি না।
ঠিক আছে। এই মানে ইমেজ কোয়ালিটি ঠিক আছে, মানে আমার হাতের অক্ষরগুলো বোঝা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কিন্তু স্যার আপনি ডিএসএলআর ক্যামেরা লাগাতে পারতেন স্যার। হ্যাঁ দিবি 2 লাখ টাকা। 2 লাখ টাকা মাত্র দিবি আর কি আছে, ডিএসএলআর কেন, এখন তো সব বেরিয়েছে কি সব টিচিং ফিচিং এর জন্য ক্যামেরা সব বেরিয়েছে, সেগুলো লাগিয়ে দেবো, কোনো চিন্তা নেই। একদম স্যার একদম, আমি পাশে আছি স্যার আপনার। তুই থাকলে হবে নাকি? তুই পারবি? তাহলে 2 লাখ টাকা বের করা, চেকটা লিখে দে। ঠিক আছে, তাহলে এটা তারপর কি আছে রে অজিত? সূত্র তো অনেকগুলো আছে। অনেকগুলো আছে, আর কি কি আছে থাকলো? ডাল্টনের আংশিক চাপ সূত্র, তারপরে হ্যাঁ, গ্রাহমানের ব্যাপন সূত্র। গ্রামের গ্যাস, এই দুটো দেখে নিবি যেটা গাণিতিক চাপ সূত্রটা কি, এগুলো তো কেমিস্ট্রি পড়েছিল কি তোরা? কেমিস্ট্রি থাকার কথা এগুলো। হ্যাঁ, গ্রাহামের গ্যাস বপন সূত্র আর ডাল্টনের আংশিক চাপ সূত্র মনে নাই? আংশিক চাপ সূত্রটা কি বলছে ডাল্টনের? বলছে যে কোনো গ্যাস সিলিন্ডারের মধ্যে যদি আমি 2 বা ততোধিক গ্যাস রাখি, তাহলে তার ক্ষেত্রে যে মোট চাপটা পাবো, তাহলে এক একটা গ্যাস, যে গ্যাসগুলোর সমন্বয়ে আমি রেখেছিলাম, ওই গ্যাসটা এক একটা গ্যাস যদি আমি রাখি, তাহলে চাপের যোগফলটা সেম পাবো। মানে মধ্যা কথায় ভেবে নে এরকম যে একটা সিলিন্ডার আছে, আমি 5টা গ্যাস ঢুকিয়ে দিয়েছি, 5টা ছেড়ে দিয়ে 2টা গ্যাস দিয়ে বলি, আগে 2টো গ্যাস ঢুকিয়ে দিয়েছি, ধরো হাইড্রোজেন হাইড্রোজেন ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে? তো ফলে যে চাপটা পাচ্ছি, ধরো চাপটা পাচ্ছি 10 এটিএম চাপ পাচ্ছি। ঠিক আছে, একটা সিলিন্ডারের মধ্যে 2 ধরনের গ্যাস আছে, হাইড্রোজেন আছে আর নাইট্রোজেন আছে, ঠিক আছে? তো তাতে চাপ পাচ্ছি কত, 10 এটিএম। যদি আমি যদি আমি ওই সিলিন্ডারে সেম আয়তন, মানে ওই সিলিন্ডার মিনস কি আয়তন সেম আয়তনে ওই হাইড্রোজেন গ্যাস, যতটা হাইড্রোজেন গ্যাস ঢুকিয়েছিলাম, ধরো এখানে 1 কেজি হাইড্রোজেন গ্যাস ঢুকিয়েছিলাম, সেম হাইড্রোজেন গ্যাস যদি রাখি, তাহলে সেক্ষেত্রে যে চাপটা পাবো, ধরো P1 চাপ পেলাম। আর যদি সেম সিলিন্ডারে নাইট্রোজেন গ্যাস রাখি, কত নাইট্রোজেন গ্যাস দিব, সেম ভরের, মানে যতটা ভর এখানে ঢুকিয়েছিলাম সেম ভরের নাইট্রোজেন গ্যাস, তত ধরো চাপটা পেলাম P2। এই P1 আর P2 সমষ্টিটাই হবে এদের দুজন যখন একসঙ্গে ছিল তখন যে চাপ, অর্থাৎ 10 এটিএম। সূত্রটা মনে পড়েছে? বোঝা গেছে ব্যাপারটা? কি না বল? হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আমাদের ডাল্টনের অংশ চাপ সূত্র বা আংশিক চাপ সূত্র, যাই বল না কেন। তো যাই হোক, এটা আমাদের কেমিস্ট্রিতে বেশি লাগে, এটাকে অত গুরুত্ব দিতে হবে না, বা একবার দেখে নিবি। আর ওই গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র, ওটাও একটু দেখে নিবি, ঠিক আছে? নিজেরা বসে দেখে নিবি, ওটা এমন কিছু বিশাল কঠিন জিনিস না, নিজেরা একবার দেখলেই হয়ে যায়, 1-2 লাইন করে আছে নিশ্চয়ই, ঠিক আছে? তাহলে বাকিগুলো হয়ে গেল। এবারে আসছি আদর্শ গ্যাসের, এরপরে কি আছে আদর্শ গ্যাসের? সূত্রগুলির সীমাবদ্ধতা। হ্যাঁ, সূত্রাবলীর সীমাবদ্ধতা, ওকে। হ্যাঁ, তো আদর্শ গ্যাসের সূত্র বলতে কি, পিভি ইকুয়াল টু এনআরটি আমাদের আদর্শ গ্যাস সমীকরণ। এটা আগেও পড়েছিস, ক্লাস 10-এও ছিল, যদি কেউ মনে থাকে তো ভালো, না মনে থাকে বলছি। আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ কি, পিভি ইকুয়াল টু এন আর টি, এন মোল যদি হয়, এন মোল, ঠিক আছে? পিভি ইকুয়াল টু আরটি। 1 মোল হবে পিভি ইকুয়াল টু আরটি, ঠিক আছে? তো এই ইকুয়েশনে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণে চাপ এবং আয়তনের গুণফল বলছে কি, এনআরটি। যদি টেম্পারেচার কনস্ট্যান্ট হয়, ধরে নে টেম্পারেচার কনস্ট্যান্ট, তাহলে কি লিখবো না, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, যেটা বয়লের সূত্র বলি। তাহলে চাপ এবং আয়তনের গুণফলটা কনস্ট্যান্ট, যদি টেম্পারেচার কনস্ট্যান্ট। যদি টেম্পারেচার কনস্ট্যান্ট না হয়, তাহলে আমরা বলতে পারি পিভি বাই এনটি, এইটা কনস্ট্যান্ট, ঠিক কি না? এনমল গ্যাসের ক্ষেত্রে এইগুলো সব জেনেছিলাম, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেম বলতে মেইনলি দুটো, প্রবলেম তো অনেক আছে, দুটো প্রবলেম মেইন। সীমাবদ্ধতা যেটা বলছি, ফার্স্ট সীমাবদ্ধতা হচ্ছে যে গ্যাসের চাপ। আমরা আদর্শ গ্যাসের আদর্শ গ্যাসের স্বীকার্যতে আমরা পড়েছিলাম যে
গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে না, ঠিক আছে? কিন্তু বাস্তবে তো সেটা নয়, কারণ বাস্তব গ্যাসগুলোর ক্ষেত্রে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন এই সমস্ত গ্যাসগুলোর ক্ষেত্রে তাদের মধ্যে একটা আকর্ষণ বল থাকে, যেটাকে আমরা আন্তঃআণবিক আকর্ষণ বল বলি। হ্যাঁ, ইন্টারমলিকুলার ফোর্স কিছুটা হলেও থাকে, কম হলেও থাকে, একদম পুরোপুরি উপেক্ষা করা যায় না। তো এই আকর্ষণ বল থাকার কারণে ভাব আকর্ষণ বল যত বেশি থাকবে তত তাদের মধ্যে মানে ফ্রি যখন ছিল, মানে ধরো আদর্শ গ্যাস ভাব, ধরো কি দুটো অণুর মধ্যে কোনো আকর্ষণ বল নেই, তারা র্যান্ডামলি ছিড়াতড়া করছে এদিক ওদিক। এখন যদি তাদের মধ্যে আকর্ষণ বল থাকে, তারা কি হবে? তার যে স্পিডে আগে ছুটছিল, যে র্যান্ডাম স্পিডে, তার থেকে বেশি স্পিডে একে অপরের কাছে আসবে, ধাক্কা লাগাবে। তার মানে ধাক্কা লাগানোর সময় যে ফোর্সটা হবে সেই ফোর্সটাও বেশি হবে। ফোর্সটাও বেশি হলে প্রেসার মানে চাপ সেটাও বেশি হবে। তার মানে চাপটা একটু হলেও বাড়বে। আদর্শ গ্যাসের তুলনায় বাস্তব গ্যাসের ক্ষেত্রে চাপটা একটু হলেও বাড়বে। তো ফার্স্ট সীমাবদ্ধতা যেটা দেখলাম যে চাপের মানটা বাড়বে, যেহেতু ইন্টারমলিকুলার ফোর্স অর্থাৎ মানে যেটাকে আমরা বলছি কি আন্তঃআণবিক আকর্ষণ বল, সেই মানটা কিন্তু একটু আছে বাস্তব গ্যাসের ক্ষেত্রে। তো চাপ কত বাড়বে সেটা একটু বলছি পরে। দ্বিতীয় সীমাবদ্ধতা হচ্ছে যে গ্যাসের অণুগুলোর, গ্যাসের আয়তন বলতে আমরা কি বুঝি? না, গ্যাসের আয়তন বলতে আমরা বুঝি যে গ্যাস যতটা জায়গা দখল করেছে, গ্যাসের পাত্রের আয়তন। তো গ্যাসের পাত্রের আয়তন ভালো কথা, কিন্তু তার সঙ্গে আরেকটা জিনিসও বলা ছিল আদর্শ গ্যাসের শিখাতে, যে গ্যাসের অণুগুলোর উম, মানে কি বলবো, শিখাতে বলা ছিল যে গ্যাসের অণুগুলোর কোনো আয়তন নেই, মানে গ্যাসের অণুগুলোর আয়তন নগণ্য, উড়িয়ে দিয়েছিল তাদের আয়তনকে। কিন্তু বাস্তবে তো তা নয়, একটু হলেও তো আছে। ফলে যদি আমি একটা চেম্বারের কথাই ভাবি, এটা হয়তো গ্যাসের একটা কন্টেনার, তার মধ্যে কিছু অণু আছে, তাদের পুরোপুরি আয়তনটা তো নগণ্য করা যাচ্ছে না। ফলে গ্যাসের আয়তন বলতে পাত্রের আয়তন বিযুক্ত কিছু একটা। কেন বিযুক্ত? কারণ তার কার্যকর আয়তনটা একটু কমে যাবে, কারণ গ্যাসের অণুগুলোর আয়তন রয়েছে। তো ফলে কার্যকর আয়তন একটুখানি হলেও কমে যাবে। তো আয়তনটা কমলো আর চাপটা আমাদের বাড়লো। এবারে কত বাড়বে, কত কি করবে, সেটা একজন বিজ্ঞানী বলেছিল, নাম তার তোরা সবাই জানিস, ভ্যান ডার ওয়াল। ভ্যান ডার ওয়ালসের সমীকরণ কি বলছে লিখে নে ফটাফট, বা জানিস তোরাও লিখে নিতে পারিস। এক মোল গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস সমীকরণ হচ্ছে কি পি প্লাস এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস বি ইকুয়াল টু আর টি। এটা এক মোল গ্যাসের ক্ষেত্রে। আর যদি এন মোল গ্যাস হয়, ঠিক আছে, তাহলে কত হবে? তাহলে হবে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার হোল ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এন আর টি। ঠিক আছে, বলে দিই পিটা কি চাপ, এ আর বি, এদেরকে বলা হয় ভ্যান ডার ওয়ালসের ধ্রুবক। এ কমা বি এটা একটা মাত্রাযুক্ত ধ্রুবক। তোদের মনে আছে হয়তো যখন ফার্স্ট সেমিস্টারে একদম ফার্স্ট চ্যাপ্টার পড়িয়েছিলাম একক মাত্রা, সেখানে মনে করে এরকম একটা ইকুয়েশন লিখে দিয়ে বলেছিলাম যে এ এর রাশি মাত্রা নির্ণয় করো, বি এর মাত্রা নির্ণয় করো, ঠিক কি না? মনে পড়ছে? এর মাত্রা নির্ণয় করো, বি এর মাত্রা নির্ণয় করো। তো এবিটাকে আমরা বলছি কি ভ্যান ডার ওয়ালস ধ্রুবক। আচ্ছা, এটা এক মোলের ক্ষেত্রে হয়ে গেল আর তো সাধারণ ধ্রুবক, তৃতীয় উষ্ণতা ছেড়ে দে। পি প্লাস এ বাই ভি স্কোয়ার, এটা মনে রাখবি, ভি মাইনাস বি ইকুয়াল টু আর টি। আর এখানে কি হচ্ছে এন মোলের ক্ষেত্রে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইকুয়াল টু এন আর টি। এটা হচ্ছে আমাদের গ্যাসের অণুর ক্ষেত্রে, মানে এটা বাস্তব গ্যাস। এই দুটো কি কার ক্ষেত্রে? আদর্শ নয়, বাস্তব গ্যাসের ক্ষেত্রে, বাস্তব গ্যাসের সমীকরণ। ঠিক আছে, ওকে, স্ক্রিনশটটা তুলে নে, তারপর পরেরটা যাচ্ছি। ঠিক আছে,
ঠিক আছে, এরপরে যে টপিকটা পড়েছি সেটা বেশ ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে স্বাধীনতার মাত্রা, নাকি না আর কি আছে মাঝখানে কিছু আছে? না না নেই। ঠিক আছে, স্বাধীনতার মাত্রা বা স্বাতন্ত্র সংখ্যা। স্বাধীনতার মাত্রা বা স্বাতন্ত্র সংখ্যা, যাকে আমরা ইংরেজি বলি ডিগ্রিজ অফ ফ্রিডম, DOF, ডিগ্রিজ অফ ফ্রিডম। এই ব্যাপারটা কি? আচ্ছা, এটা এই জিনিসটা পড়ার সময় আমরা নর্মালি যে কোনো ভৌত রাশি পড়ার আগে কি করি না, প্রথমে সংজ্ঞা পড়ি, তারপর তার একক মাত্রা মাত্রা পড়ি যদি থাকে কিছু, তারপরে তার কনসেপ্টটা বুঝি, দেন লাস্টেও কিভাবে বের করতে হয় ক্যালকুলেশন, উদাহরণ ইত্যাদি দেখি। এখানে উল্টা হয়ে যাবো, আগে ক্যালকুলেশন দেখবো কিভাবে বের করতে হয়, কারণ সেটা সহজ। ক্যালকুলেশন দেখবো, দেন বুঝবো কনসেপ্ট, দেন যাবো সংজ্ঞায়, ইজি হবে এরকম করে গেলে। তো সহজ হবে দেখি, ডিগ্রিজ অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা কিভাবে করবো। তো এই রাশিমালা মানে যদি বের করতে কি হবে, সহজ জিনিস, আমি লিখে দিই, দুই এক লাইন বলি, তারপর বুঝতে পারবি। ডিগ্রিজ অফ ফ্রিডম F ইকুয়াল টু 3n মাইনাস k, এটা জাস্ট লিখে রাখ বলছি। F ইকুয়াল টু 3n মাইনাস k, F টা কি স্বাধীনতার মাত্রা, n টা কি, n হচ্ছে অণুর সংখ্যা, ঠিক আছে, n টা কি অণুর সংখ্যা, অণুর সংখ্যা লিখিস না, একটু চেঞ্জ কর, অণুর সংখ্যা নয়, কণার সংখ্যা, কণা কাকে বলে বলছি, কণার সংখ্যা হয়ে গেল। আর কে টাকে লিখ বাধা, ঠিক আছে, বাধা ইংরেজিটা একটু লিখে রাখ, কনস্ট্রেন্ট, CONSTRAINT, কনস্ট্রেন্ট, ঠিক আছে, বাধা। তো এটা কি বলছি দেখি, ধর একটা হাইড্রোজেন মলিকিউল আছে, পদার্থের স্বাধীনতা কাকে বলা হয়, মলিকিউল, অণুকে। তো একটা হাইড্রোজেন অণু আছে, হাইড্রোজেন গ্যাসের অণু, দেখতে কেমন, না দুটো পরমাণু নিয়ে তৈরি হয়, ঠিক না, তো দুটো পরমাণু নিয়ে একটা অণু তৈরি হচ্ছে, যেটাকে হাইড্রোজেন গ্যাসের অণু হচ্ছে। দুটো পরমাণু ধরে নিচ্ছি আমি, এরকম দুটো আছে, এটা পরমাণু, এটা পরমাণু, তারা কি আছে, একটা বন্ধন দিয়ে যুক্ত আছে, তাকে হাইড্রোজেন গ্যাসের দুটো বন্ধন থাকে, জানিস একটা, তো বন্ধন দিয়ে যুক্ত আছে। বেসিক্যালি এখনকার জন্য ভেবে নে যে এই বন্ধনটাই হচ্ছে আমাদের বাধা, ঠিক আছে। তাহলে এখানে অণুর সংখ্যা কত, n কত, বল একজন, এখানে কণার সংখ্যা কত, বল রে, অয়ন বল। কণার সংখ্যা, হ্যাঁ, এখানে কণা বলতে আমি বলে দিই, এখানে কণা মানে আমি যেহেতু অণুর কথা বলছি, অণুর ভিতরে কি কণা আছে, না পরমাণু, তাহলে কণার সংখ্যা মানে পরমাণুর সংখ্যা, তাহলে এখানে পরমাণুর সংখ্যা কটা হবে, দুটো, দুটা, দুই দুই, বুঝা গেল না, বুঝা গেল, সহজ জিনিস, কঠিন ভাবে ভাবার কিছু নেই। তাহলে কণার সংখ্যা মানে এখানে কণা মিন্স এখানে পরমাণু, পরমাণুর সংখ্যা হলো দুই। আচ্ছা, বাধা কটা হবে, বাধা কটা আছে এর মধ্যে দেখতে পাচ্ছিস, একটা, একটা, সিম্পল ভাবে ভাববো, তাহলেই হয়ে যাবে। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কত হবে, না 3 × 6 - 1 মানে কত হবে, 5, ঠিক কি না। হ্যাঁ, আচ্ছা, যদি এক পরমাণু অণু হয় কোনো, কি বললাম, এটা দ্বিপরমাণু অণু, এক পরমাণু অণু মানে কি, যেমন ধরো সোডিয়াম বা যে কোনো নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আছে, যেগুলো একটা পরমাণু নিয়ে একটা অণু, এরকম যদি কোনো গ্যাস থাকে, তার ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম বের করানোর জন্য n এর ভ্যালু কত লিখবো আমি, 1, এক, কে কত, 0, 0, f কত হবে, 3, নাকি না। আচ্ছা, যদি দুটো ফ্রি পার্টিকেল থাকে, মানে কি দুটো পরমাণু ফ্রি, বন্ধনে আবদ্ধ নয়,
ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে n এর ভ্যালু কত বসাবো? দুই 2 2 k এর ভ্যালু কত? 0। তাহলে f কত হবে? 6, তাই না? আচ্ছা, এবারে ধর আহ, তিনটে ফ্রি পার্টিকেল রয়েছে, তাহলে এর ভ্যালু কত? 3, k এর ভ্যালু কত? 0, f এর ভ্যালু নাইন নয় 9। বাট এই তিনটে পার্টিকেলের মধ্যে যদি এরকম দেখা যায় সরল মানে সরল রেখা বরাবর, আমি বুঝিয়ে দেবো, ভালো করে ব্যাপারটা বুঝাবো। তুই জাস্ট এখন অ্যাব্রাপ্টলি বল, তাহলে এর ভ্যালু কত হবে? 3, k এর ভ্যালু কত? 2, 1 2, তাহলে f এর ভ্যালু কত হচ্ছে? 3 3 9 - 2 7, ডিভিজিবল 7। আচ্ছা, যদি এই ট্রাইঅ্যাটমিক মলিকিউলটা এভাবে থাকে তাহলে এর ভ্যালু কত? 3, তিন এর ভ্যালু কত? 3, ডিগ্রি অফ ফ্রিডম 6। ঠিক আছে, এবারে বলবি স্যার এগুলা কি করছেন? হ্যাঁ হ্যাঁ বল। স্যার এইভাবে কি পরীক্ষা কোশ্চেনে আসবে? না, আমি এখনো শেষ করিনি, শেষ করতে দে, তারপর বুঝতে পারবি প্রশ্ন কি আসবে কি হবে। দেখ, আমি বলছি শুধু বসিয়ে মানটা বের করতে পারবি তো। এবারে প্রশ্ন হচ্ছে এগুলা কি বলছি। ধর এক পরমাণু অণু, তোকে বললো হাইড্রোজেন, আমি সহজভাবে বলছি, হাইড্রোজেনের ডিগ্রি অফ ফ্রিডম কত? হাইড্রোজেন, সরি হাইড্রোজেন বলছি, সোডিয়াম গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম কত? সোডিয়াম ভেপার, সোডিয়াম বাষ্প। বা তুই ধরো যে কোনো একটা নিষ্ক্রিয় গ্যাস ধরো হিলিয়াম, হিলিয়ামের ডিগ্রি অফ ফ্রিডম কত? কত লিখবি? বলো, অয়ন বল। 6 হিলিয়াম 5 না, হিলিয়াম গ্যাস। আচ্ছা, হিলিয়াম গ্যাস, হিলিয়াম তো নিষ্ক্রিয় মূলক। হিলিয়াম গ্যাসের অণু তো দুটো। না, হিলিয়াম গ্যাসের মধ্যে একটা, দুটো কেন দেবে? হিলিয়াম নিষ্ক্রিয় মূলক না। নিষ্ক্রিয় গ্যাসের অণু, একটা অণুর মধ্যে কটা পরমাণু থাকে? দুটো। ঠিক করে দেখ, যে কোনো নিষ্ক্রিয় গ্যাসের একটা অণুর মধ্যে কটা পরমাণু থাকে? হ্যাঁ? একটা থাকে, একটা। নিষ্ক্রিয় গ্যাসের একটা থাকে, ঠিক আছে। তো একটা যেহেতু থাকে, দ্যাট মিনস কি মনো অ্যাটমিক গ্যাস, যাকে আমরা বাংলায় বলি এক পরমাণু অণু। ঠিক আছে, এক পরমাণু, দ্বিপরমাণু, ত্রিপরমাণু, বহু পরমাণু। মনে পড়ছে মৌলের পারমাণবিকতা, পারমাণবিক সংখ্যা নয়, পারমাণবিকতা ছোটবেলায় পড়েছি, তো ভুলে গেছি। ঠিক আছে, অ্যাটমিসিটি বলা হয় ইংরেজি। যাই হোক, তো হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে কি হবে? হিলিয়াম গ্যাসের অণু, এখানে তুই আবার সেই ভর সংখ্যা পরমাণু ক্রমাঙ্ক বলছি না কিন্তু। কেউ যদি মাথায় ঘুরছে এই ভর সংখ্যা পরমাণু ক্রমাঙ্ক বলছি, সেটা নয়। হিলিয়ামের ভর সংখ্যা পরমাণু ক্রমাঙ্ক তো He2 4, এটা নয়, এটার কথা বলছি না কিছু। আমি তো ওই এটা বলছিলাম। হ্যাঁ, তো আমি সেটা মাথায় পরে এলো যে তুমি কোথায় ভুলটা করছো, এই জন্য বলছি। এটা নয়, ওই দুই নয়, ওটা পরমাণু ক্রমাঙ্ক। মানে ওই হিলিয়ামের পরমাণুর মধ্যে দুটো প্রোটন আছে, এই দুটো প্রোটন সংখ্যা বোঝায়। আর আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ধরো H2, H2, H2টা কি? একটা অণু। ওই হ্যাঁ, H2O2 N2 এগুলো কি? প্রত্যেকটা অণু। একটা অণু। আর দুই গুলো কি দিচ্ছে? দুই দুই দুই, বা আমাদের যে ওজোন গ্যাস আছে, ওজনের কি হয়? O3 হয় না? তো এগুলো এগুলো কি দিচ্ছে? এই 2 বা 3 এগুলো কি দিচ্ছে? বলছে একটা অণুর মধ্যে কটা পরমাণু আছে। কটা পরমাণু আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর সেই, হ্যাঁ সেইটাকেই পারমাণবিকতা বলছি আমি। ঠিক আছে, তো হাইড্রোজেনের পারমাণবিকতা 2, অক্সিজেনের 2, নাইট্রোজেনের 2, ওজোনের 3। ঠিক আছে, তো এক পরমাণু অণু সেরকম হচ্ছে ধরো হিলিয়াম, হিলিয়ামের
একটা অণুর মধ্যে একটাই পরমাণু, ঠিক আছে? ঠিক আছে? হাইড্রোজেনের হাইড্রোজেনের একটা অণুর মধ্যে দুটো পরমাণু, ওজনের একটা অণুর মধ্যে তিনটে পরমাণু, ঠিক আছে? ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, বা ধরো বা ধরো H2 আমাদের জল, জলের একটা অণুর মধ্যে কটা পরমাণু আছে? কটা আছে? কটা আছে? তিনটা। তিনটা আছে, হাইড্রোজেন দুটো, তিনটা আছে, হাইড্রোজেন দুটো, অক্সিজেন একটা, তিনটা, হ্যাঁ। ঠিক আছে? আরো আহ, বিভিন্ন মৌল থাকে, আরো বিভিন্ন মৌল থাকে, যাই হোক আমাদের এই দুইটা তিনটা নিয়েই আমাদের কাজ, আর বেশি 4, 5, 6 আর দরকার নেই। তো তো সেরকম এক পরমাণু যদি অণু হয় তার ডিগ্রি অফ ফ্রিডম কত হবে? এফিক্যাল টু 3। বুঝতে পারলি? হ্যাঁ। বুঝতে পারলি? ব্যাস। ব্যাস। এবারে ধর এরকম অণু বাস্তবে থাকে না, বাস্তবে নেই, ঠিক আছে কি? ঠিক আছে কি? নাই। নাই। এরকমও বাস্তবে নাই। আছে কি? আছে কি? উত্তর হচ্ছে না। এরকম থাকতে পারে নাকি? উত্তর হচ্ছে হ্যাঁ, থাকতে পারে। কার্বন ডাই অক্সাইড CO2, কার্বন ডাই অক্সাইডের তোরা সে গঠন কেমিস্ট্রিতে পড়েছিস? গঠন মিন্স কার্বন মাঝখানে থাকে, অক্সিজেন দুদিকে থাকে। হ্যাঁ, এটা একটা কেমন অণু? এটা হচ্ছে সরল রৈখিক অণু। কি বলছো? কি বলছো? স্যার আরো দুটো বন্ড আছে ওর দুটো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এটা নিয়ে আমি কেমিস্ট্রি নিয়ে বেশি কিছু বলছি না, আমি মানে এক বন্ধন না দ্বিবন্ধন সেটা বলছি না, আমি বলছি দুদিকে আছে তো অক্সিজেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, তো দুদিকে যে অক্সিজেন আছে, তো এটা একটা কেমন, স্ট্রাকচারটা কেমন? এটা একটা সরল রৈখিক, অর্থাৎ 180 ডিগ্রি, এর মধ্যে বন্ধন কোণটা কত হয়? 180 ডিগ্রি, তাই না? এই কোণটা কত হয়? 180 ডিগ্রি। তো এই কার্বন ডাই অক্সাইড গ্যাসে, CO2 গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম কোনটা হবে? কত হবে? কত হবে? বলো। বলো। বলবে? বলছিলাম 5। 5 কেন হতে হবে? কি ধরেছিস বল? এনটা কত ধরেছিস? নাম্বার অফ অ্যাটম 3 ধরেছিস, তাহলে 3, আর বাধা কটা ধরেছিস? 4। চারটা। কেন 4? 4 নয়, 4 হবে না। আমি আচ্ছা, তো আমি ক্লিয়ার করেছি, এটা সিঙ্গেল বন্ড ডবল বন্ড, আমি কেমিস্ট্রি পড়াচ্ছি না, আমাকে দেখে দিই। আমি বলছি বন্ধন থাকলেই হলো। আমি এখানে এক বন্ধন নাকি দ্বিবন্ধন সেটা বড় কথা নয়, বাধা আছে কিনা দেখবো। আমি কি লিখেছি এখানে এক বন্ধন দ্বিবন্ধন? বাধা আছে কিনা, যে বাধা আছে কি এদিকে? উত্তর হচ্ছে হ্যাঁ। সেটা একবার একটা দড়ি দিয়ে বাঁধা আছে কি, দুটা দড়ি দিয়ে বাঁধা আছে কি, তিনটা দড়ি দিয়ে বাঁধা আছে, এটা আমার ভাবার বিষয় নয়, বাধা থাকলেই হলো। কি বলে বুঝেছি? k is equal to 2। k is equal to 2, তাহলে k is equal to 2 বলতে কত হচ্ছে ডিগ্রি অফ 7 ফ্রিডম? হবে। 7 হবে। 7 হবে। ব্যাস, তাহলে এই জিনিসটা করা আছে এখানে 7, ঠিক আছে? আচ্ছা, জলের অণু দেখেছিস তোরা? জলের অণু কিরকম হয়? এরকম হয় না? বন্ধন দেখিস না? আমার ভুল করছি না তো? না, ঠিক আছে মনে হয়, ঠিক আছে। এখানে লোন ট্যাগ থাকে, এটা কি সব থাকে, যাই হোক, এরকম দেখতে হয় না একেবারে? হ্যাঁ। আচ্ছা, তো জলের অণুর ক্ষেত্রে এটা একটা জিনিস দেখার বিষয় হচ্ছে, এইখানে এক বন্ধন ত্রিবন্ধন, ত্রিবন্ধন আমি বলছি না, বারে বারে বলছি, জলের অণুর ক্ষেত্রে এই অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন তো বন্ড আছেই, আবার এই অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেনের এই বন্ধনটা আছেই, সঙ্গে এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেনের মধ্যে যে গ্যাপটা, এটা কোনো বন্ধন নেই ঠিকই, কিন্তু এরা কিন্তু পরস্পরকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে না, মানে এদের সেপারেশনটা কিন্তু কনস্ট্যান্টই থাকে। একটু খেয়াল কর যে এটা একটা বিশেষ ধরনের স্ট্রাকচার, যেখানে অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেনের মধ্যে এই যে বন্ধন কোণটা একটা নির্দিষ্ট, এটা কত একটা হয় না, 104 না 108 না কি একটা হয় না? 104 মিনিট 84 সেকেন্ড। কিছু একটা হয়, আমার ঠিক আইডিয়া নেই, আমার মনে নেই। যাই হোক না কেন, এটা বন্ধন কোণটা নির্দিষ্ট, কনস্ট্যান্ট থাকে। 104 ডিগ্রি 44 মিনিট হবে হয়তো। ঠিক আছে, তো বন্ধন কোণটা নির্দিষ্ট থাকার কারণে কি হচ্ছে, হাইড্রোজেন আর হাইড্রোজেন সেপারেট হতে পারছে না, মানে এর মতন স্ট্রেট হয়ে যেতে পারছে না, এরকম ব্যাপারটা কিন্তু হচ্ছে না, তাই না? এই জিনিসটা কিন্তু হবে না, তাই তো? এরকমই থেকে যাবে। ফলে একে এই ক্যাটাগরিতে ফেলতে পারি, মানে
ট্রাইটোমিক মলিকিউল উইথ 3 কনস্ট্রেন্ট, মানে তিনটে বাধা হিসেবে ধরতে পারি, যেহেতু হাইড্রোজেন হাইড্রোজেনও সেপারেট হতে পারছে না। কি বুঝবি আছে? বুঝা গেছে? স্যার এটা বুঝলাম, কিন্তু স্যার যখন যখন এর স্বাধীন মাত্রা যখন বের করতে যাবো, তখন কি এই যে বাধাটা কি 3 করবো না 2 করবো? কোথায় এটার ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 3 ধরবি। বলি স্যার আমাদের কি করে বলবো তাহলে সব যত অণু আছে সবার কি বাধা আমি হিসাব করতে বসবো? উত্তর হচ্ছে না, আমাদের সেরকম প্রশ্নই আসে না। মানে আমি যে প্রশ্নগুলো তো করছি এখন, যে নাইট্রোজেন ধরো বললাম জলের ডিগ্রি অফ ফ্রিডম কত, বা কার্বন ডাই অক্সাইডের ডিগ্রি অফ ফ্রিডম কত, এরকম কিন্তু প্রশ্ন আমাদের আসে না। আমাদের কি আসে আমি একটু বাদে বলছি, ঠিক আছে? আপাতত থাক, আমাদের কি আসে একটু বাদে বলছি। জাস্ট ডিগ্রি অফ ফ্রিডমের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, প্রশ্ন কি আসে সেটা পরে বলবো। তুই আগে জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা বল। লাস্টটা আরেকবার রিপিট করবি একটু। এইটা জলের ক্ষেত্রে জলের ক্ষেত্রে বললাম যেটা, যে হাইড্রোজেন, অক্সিজেন আর হাইড্রোজেন এরা সরল রৈখিক, অর্থাৎ স্ট্রেট লাইনে থাকে না, তারা একটা নির্দিষ্ট বন্ধন কোণে থাকে। তোরা ভালো করে জানবি বন্ধন কোণটা কত। অয়ন বললো 104 ডিগ্রি কি একটা মিনিট বললো, যাই হোক, তো নির্দিষ্ট একটা বন্ধন কোণে থাকে, অর্থাৎ এটাকে দেখতে অনেকটা ত্রিভুজের মতন। দেখ জিনিসটাকে দেখতে, মানে এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন চাইলে দূরে সরে যেতে পারবে না, ঠিক না? তো এই অ্যাটমটাকে আমরা এই ট্রাইঅ্যাটমিক, এই যে নিচের যে ছবিটা এঁকেছি লাস্টের, এর মতন করে ভাবতে পারি, যেন উপরে অক্সিজেন আছে, এই দুটোতে হাইড্রোজেন আছে, এবং এরাও যেন সরে যেতে পারছে না। বাধা মানে এখানে কি, যে একে অপর থেকে সরে যেতে পারবে না, দূরে যেতে পারবে না, কাছে আসতে পারবে না, বাধা যেন ঘুরে বাধা আছে। কি বলছি বুঝতে পেরেছিস? যেন এই দুটাকে বাঁধ দিয়ে বুঝতে দিয়েছি, পেরেছি। বুঝতে পেরেছিস সেই ব্যাপারটা? তো সেই জন্য হলে এদের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম কত হবে? 6। এবারে প্রশ্ন হচ্ছে যে স্যার তাহলে কি আমি সমস্ত অণুর ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম মুখস্থ রাখবো নাকি এইসব স্ট্রাকচার মনে রাখবো? উত্তর হচ্ছে আমাদের ফিজিক্সে এরকম প্রশ্ন দেয় না, আমি জাস্ট উদাহরণের জন্য বললাম। কনসেপ্টটা ডিগ্রি অফ ফ্রিডম কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে হ্যাঁ কিনা? মানে কি কনসেপ্ট মিন্স কিভাবে বের করছি সেটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, ব্যাস ব্যাস ব্যাস। এবারে আসলে ডিগ্রি অফ ফ্রিডম জানবো কেন, আমার কি লাগবে, এইসব একটা বলে দিলাম যে ইকুয়াল টু 10 মাইনাস কি, হোয়াট ইজ দিস, ঠিক আছে? সেটা বলার জন্য যেটা হলো যে কনসেপ্টটা কি, ডিগ্রি অফ ফ্রিডম কেন জানার দরকার আছে, বা ডিগ্রি অফ ফ্রিডম কি দেয়, বা ডিগ্রি অফ ফ্রিডম আমাদের বলেটা কি, ফিজিক্সটা কি এর পিছনে। কনসেপ্ট হচ্ছে, আচ্ছা একটা অণু, ধর আমি বললাম একটা আদর্শ গ্যাসের অণু, যে কোনো একটা অণু ভাব, এই একটা অণু, ঠিক আছে? একটা কণা, অণু, যা খুশি ভাব। এ ছুটাদৌড়া করছে, ধর তোর ঘরের ভিতর একটা গ্যাসের অণু আছে, পিং পং বলে হিসেবে ভাব, মানে গ্যাসের অণু তো পিং পং বলের মতন, তো ছুটছে যেদিকে র্যান্ডামলি, যেদিকে খুশি সেদিকে ছুটছে, ঠিক আছে? এবারে সেই বলটাকে না তুই দেখতে পাস, কারণ গ্যাসের অণু দেখা যায় না, না তুই অনুভব করতে পারবি, মানে অনুভব মিন্স কি, একটা অণু যে এসে তোকে ধাক্কা লাগাচ্ছে, বা তুই প্রপারলি তার কোন মুহূর্তে কোথায় আছে, কত বেগে যাচ্ছে, সেই ক্যালকুলেশনও করতে পারছিস না। তাহলে আমি যদি তোকে প্রশ্ন করি যে আচ্ছা এই অণুটা কোন দিকে যাচ্ছে, তুই কি প্রপারলি অ্যান্সার করতে পারবি? না স্যার। পারা যাবে না, সম্ভব নয়। তো তাহলে সেক্ষেত্রে আমরা কি করি না, আমরা একটু প্রবাবিলিস্টিক কনসেপ্ট নিয়ে আসি, মানে আমরা ধারণা করি যে ছুটলে কোন দিকে ছুটবে, কোন দিকে ছুটতে পারে, স্ট্যাটিস্টিক্স এর কনসেপ্ট, রাশিবিজ্ঞানের কনসেপ্ট। তো কোন দিকে ছুটতে পারে বলছে, এর ছোটার জায়গা 3টে এই মুহূর্তে। 3টা কি না, একটা হচ্ছে এক্স অক্ষর, ওয়াই অক্ষর একটা, আর একটা জেড অক্ষর। এর বাইরে কোন অক্ষ বরাবর সে কি যেতে পারবে, মানে আমি বলতে চাইছি কি, টিউলিসের মাঝামাঝি একটা অক্ষ ধরলো, অক্ষ তো মাঝামাঝি ধরা যায় না, অক্ষ তখনই ধরতে পারি মিউচুয়ালি পারপেন্ডিকুলার হতে হবে, অর্থাৎ তারা পরস্পর লম্ব হতে হবে। তাহলে ফ্রি হয়ে গেল স্যার। বল।
তাহলে তো 3D হয়ে গেল স্যার, না তো উচ্চতাও আছে তার হ্যাঁ, 3D তো আমাদের পরিবেশ তো 3D তো 3D তো ত্রিমাত্রিক দেশে ছোট বড় করতে পারে, ঠিক আছে। ঠিক আছে। ওকে ওকে, তো 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 ছুটতে ছুটতে পারে পারে, তাহলে তাহলে x এক্স y ওয়াই z জেড ছাড়া আর কোনো অপশন নেই, তার মানে তার রৈখিক গতি। তাহলে এটা কি ধরনের গতি হলো? রৈখিক গতি, মানে যাচ্ছে আসছে, রৈখিক গতি, ঠিক আছে। ঠিক আছে। তো তো রৈখিক গতি, তাহলে তাহলে আমি যদি বলি কোনো অ্যাটমে রৈখিক গতি ক ধরনের থাকতে পারে, উত্তর হচ্ছে 3 ধরনের থাকতে পারে। কি কি? এক্স অক্ষর ওপর, ওয়াই অক্ষর ওপর, জেড অক্ষর ওপর, ঠিক আছে। আরেকটা গতি আমরা বলবো আবর্ত গতি। আবর্ত গতি, রোটেশনাল মোশন, ঠিক আছে। তো আবর্ত গতি ক ধরনের হতে পারে? ক ধরনের মানে আমি আগে বলেছি আবর্ত গতি জিনিসটা কি। আবর্ত গতি মানে ঘুরছে, ঠিক আছে। কেমন ঘুরছে? আমি যদি একটা একটা অণুর কথা ভাবি, আমার হাতে দিয়ে থাকবে একটা অণুর কথা, অণুটা যদি এইভাবে ঘোরে, তাকে কিন্তু আমরা আবর্ত গতি বলবো না। আমার হাত দেখতে পাচ্ছিস? হ্যাঁ, পাচ্ছি। ঠিক আছে, যদি একটা অণু এইভাবে ঘোরে, একটা বলকে ঘুরাচ্ছিস, তো সেটাকে আমরা আবর্ত গতি বলি না, সেটাকে আমরা বলি কি স্পিন। মানে আবর্ত গতি হিসাবে ধরছি না আর কি, মানে এই ক্ষেত্রে আবর্ত গতি হিসাবে ধরছি না, অন্য কোথাও অন্য কিছু হিসাবে ধরতে পারি, কিন্তু আমি এক্ষেত্রে এটাকে গতি হিসাবে ধরছি না, এটাকে স্পিন বলা হয়, মানে ঘূর্ণন, মানে নিজের চাপ দিয়ে ঘুরছে, ঠিক আছে। এটা স্পিন। আর রোটেশন কি জিনিস? না, যদি বাইরে কোনো অক্ষের সাপেক্ষে বা বাইরের কোনো পয়েন্টের সাপেক্ষে করে। কি বলছি বুঝতে পারছিস? মাথায় ঢুকেছে? হ্যাঁ, 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 ব্যাস ব্যাস, ওকে ওকে, ওকে ওকে। এবারে প্রশ্ন হচ্ছে, প্রশ্নটা শুনবি ভালো করে। এই একটা গ্যাসের অণু, তুই আদর্শ, তুই এই একটা গ্যাসের অণু বাইরের কোনো পয়েন্টের সাপেক্ষে কি ঘুরতে পারে? হ্যাঁ কি না? একবার বলুন স্যার, একবার বলুন। এই একটা অণু আছে, সিঙ্গেল অ্যাটম, এই সিঙ্গেল পরমাণু যাই বল, এ কি বাইরের কোনো বিন্দুর চারদিকে ঘুরতে পারে, আবর্তিত হতে পারে? হতেও পারে, না হতেও পারে, কারণ এটা ঠিক নেই তো। আচ্ছা, একটু ভেবে বল। হতে পারে বলছিস, আদর্শ গ্যাস বলেছি কিন্তু, হ্যাঁ। তো হবে হবে না তাহলে, কারণ অনুষ্ঠিত কেন কেন হবে না বল? অনুষ্ঠিত নেই। স্থির নেই তো ঘূর্ণন, আমি বলছি ঘুরতে পারে, ঘোরার পসিবিলিটি আছে, পসিবিলিটি, ঘুরবে বলছি না। হতে পারে, না হতে পারে তো আমিও জানি, কিন্তু আমি বলছি হতে পারে নাকি একদম হবে না, কোন অপশনটা? হবে না। কেন হবে না? কারণ যে যে অনু সাপেক্ষে ঘুরুক না কেন, তার তো কিছু না কিছুটা আকর্ষণ বল থাকবে, আর আলোকে যদি ক্ষেত্রে কোনো আকর্ষণ বিকর্ষণ হয় না। তার মানে আকর্ষণ বলটা দরকার, একটা বল দরকার, যে বল বা যে কোনো একটা আটকে রাখা, ধরে রাখা ব্যাপারটা, টান বল যাই বল দরকার, যে কিনা অভিকেন্দ্র বলের যোগান দিবে, যাতে করে সে ঘুরতে পারে। কারণ অভিকেন্দ্র বলের যোগান না দিলে আমাকে তো কেউ ঘোরাতে পারবে না। কোনো বস্তুকে ঘোরাতে হলে অভিকেন্দ্র বল দরকার, সে অন্য কোনো বলের দ্বারা সেই বলটাকে যোগান দিতে হয়। আমরা পড়ে এসেছি ফার্স্ট সেমিস্টারে, ঠিক না, ইনক্লুডিং মহাকর্ষও ছিল। তো আদর্শ গ্যাসে যদি মনোঅ্যাটমিক গ্যাস হয়, তাহলে এ বাবু চারদিকে কারো ঘুরতে পারবে না। বাট বাট যদি আমি ডায়াটমিক গ্যাস মানে দ্বিপরমাণু কোনো অণুর কথা ভাবি, এইটা, যদি এটার কথা ভাবি, তাহলে এ কি ঘুরতে পারে? ভাব, অনেকটা ডাম্বেল শেপ, ধরে না এইটা, ঠিক আছে, এই জিনিসটা। তো এটা দ্বারা এদিকে অণু আছে, এদিকে অণু আছে, ঠিক আছে। তো এই দুটো অণু এরকম করে আছে, এ ঘুরতে পারে হ্যাঁ কি না? হ্যাঁ, ঘুরতে পারে। কিভাবে ঘুরতে পারে?
y অক্ষ বরাবর y অক্ষ বরাবর মানে আমি বলছি কিভাবে ঘুরতে পারে ইন দ্য সেন্স যে একই এর 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 ক্ষেত্রে দু ধরনের ঘূর্ণন পসিবল। আমি ডায়াটমিক ক্ষেত্রে বলছি দু ধরনের ঘূর্ণন পসিবল। ঠিক আছে, যে এইটা দুভাবে ঘুরতে পারে। কেন না এটা চাইলে এইভাবে ঘুরতে পারে, কারণ কারণ এইভাবে ঘোরার ক্ষেত্রে কি এটা একটা অ্যাক্সিস মানে আমার দিকে মাঝকে বরাবর ভাব, দুদিকে দুটো পরমাণু, ঠিক আছে, ঠিক আছে, মাঝখান দিকে একটা অ্যাক্সিস ভাব এইভাবে, ঠিক আছে। ঠিক আছে। তাহলে তাহলে সেক্ষেত্রে ঘুরতে পারে কি হবে না না এইভাবে ঘুরতে পারে। তাহলে তাহলে এটা একটা অ্যাক্সিস হলো, ধরলাম এটা এক্স অ্যাক্সিস, ঠিক আছে। ঠিক আছে। আর কিভাবে ঘুরতে পারে না এভাবে তো এভাবে তো ঘুরেছিল, এবারে এভাবে ঘুরতে পারে মানে মাটির সঙ্গে সমতল, মানে আমি যেভাবে দেখাচ্ছি মাটির সঙ্গে সমান্তরালে হতে পারে। সেক্ষেত্রে অ্যাক্সিস কোনটা না এই লম্বালম্বি ভাবে যদি অ্যাক্সিসটা মিডল দিয়ে, ঠিক কি না? ঠিক কি না? বোঝা গেল? y বোঝা গেল? অক্ষটা ওয়াই অক্ষ ধরতে পারি, জেড অক্ষ ধরতে পারিস, কিন্তু এই অ্যাটমটা এইভাবে ঘুরতে পারবে না। বলি স্যার এইভাবে মানে দেখতে পাচ্ছিস ক্যামেরার কাছে নিয়েছি আমি, এইভাবে ঘোরাবো না, এইভাবে ঘোরাবো না। কেন এইভাবে ঘোরাবো না? কারণ এক্ষেত্রে দুটো পরমাণুর মধ্য দিয়ে যাচ্ছে, এটা ওয়ান টাইপ অফ স্পিন। কি বলছি বুঝতে পারছিস? আইদার এরকম ঘুরতে পারে অথবা এরকম ঘুরতে পারে, কিন্তু এইভাবে নয়, ঠিক আছে। ঠিক আছে। এটা ডায়াটমিক ক্ষেত্রে সম্ভব, ঠিক আছে। ঠিক আছে। তাহলে ডায়াটমিক ক্ষেত্রে দুভাবে সম্ভব। যাই হোক না কেন মোট পসিবল কটা যদি ডায়াটমিক না হয় অন্য কোনো অ্যাটম যে কোনো খুশি অন্য যেখানে আবর্তন হচ্ছে সেরকম জায়গায় তিনটে পসিবল অ্যাক্সিস আছে। অর্থাৎ এক্স অক্ষ বরাবর মানে এক্স অক্ষকে অক্ষ ধরে ঘুরতে পারে, ওয়াই অক্ষকে অক্ষ ধরে ঘুরতে পারে, জেড অক্ষকে অক্ষ ধরে ঘুরতে পারে। মানে এক্ষেত্রেও আবর্ত গতি হচ্ছে তিনটে, আই এক্স, আই ওয়াই, আই জেড। আই দিয়ে আমরা কি বলছি না আই দিয়ে আমরা ওই দৃঢ় বস্তুর ঘূর্ণন চ্যাপ্টারে যে ছিল জড়তাভ্রমক মোমেন্টাম ইনার্সিয়া। যাই হোক না কেন মানে তিন ভাবে সে ঘুরতে পারে, পসিবিলিটি তিন ভাবে রয়েছে। ডায়াটমিক ক্ষেত্রে দুভাবে রয়েছে। আমি বলবো যে মনোঅ্যাটমিক ক্ষেত্রে কি কি পসিবল, ডায়াটমিক ক্ষেত্রে কি কি পসিবল, ট্রায়াটমিক ক্ষেত্রে কি কি পসিবল, সেটা সব আলোচনা করবো। তো যাই হোক ব্যাপারটা বোঝা গেছে এটা। তাহলে রৈখিক গতি আর আবর্ত গতি এটা তিনটে তিনটে করে সম্ভব। মানে রৈখিক গতি তিন থেকে সম্ভব, এক্স ওয়াই জেড, আবর্ত গতিও তিনটে অক্ষকে কেন্দ্র করে ঘুরতে পারে, সেটা হচ্ছে আই এক্স আই ওয়াই জেড, ঠিক আছে। এবারে আমরা যেটা আসছি এটা হচ্ছে ধরো মনোঅ্যাটমিক গ্যাস, একটা অ্যাটম। তাহলে সে কত ধরনের তার গতি পসিবল বলো? এই 3 3 6 এর মধ্যে কত ধরনের গতি পসিবল বল? বল রে। তিনটে গতি পসিবল হবে। তিনটে পসিবল, তিনটে রৈখিক। তাহলে রৈখিকই তিনটে হবে, ঠিক কি না? রৈখিকই তিনটে হবে। আবর্ত কটা হবে? আবর্ত হবে জিরো, মানে পসিবল। বারে বারে বলছি আবর্ত জিরো, সিঙ্গেল মনোঅ্যাটমিক। মনোঅ্যাটমিক দুটো কেন? ঠিক আছে ঠিক আছে। তাহলে এগুলো বলছি পসিবল মানে রৈখিক গতি তিনটে অক্ষ বরাবর হতে পারে। বাস্তবে সে কোন অক্ষ বরাবর ছুটছে কেউ জানে না, কিন্তু পসিবল তিনটে, ঠিক আছে। তাহলে দেখে নে রৈখিক গতি তিনটে, আবর্ত শূন্য। তাহলে মোট কটা পসিবল হচ্ছে না তিনটে। ডিগ্রিজ অফ ফ্রিডম ওটাই দেয়, ডিগ্রিজ অফ ফ্রিডম বলে দেয় যে টোটাল তিনটে পসিবল ডিরেকশনে ওই ওই অণুটার গতি থাকতে মানে পারে। এবং এক্ষেত্রে তিনটাই রৈখিক গতি, ঠিক আছে। এবারে দুটো ফ্রি ভাব, দুটো ফ্রি পার্টিকেল মানে ভাবি দুটোর মধ্যে কোনো জয়েন্ট নাই, ফ্রি, দে আর ফ্রি দুটো বল পিং পং দুটো ছেড়ে দিয়েছিস। তাহলে যে কোনো ডিরেকশনে যেতে পারে। এবারে ফটাফট বল রৈখিক গতি কটা পসিবল তাদের ক্ষেত্রে? 2 into 3 ছটা 6 ছটা ছটা ছটা, একদম 2 into 3 ছটা, এরও তিনটা আবর্ত ছটা zero। হয়ে গেল। আবর্ত জিরো,
ঠিক কিনা? ঠিক কিনা? ডিগ্রিজ তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে? ডিগ্রিজ অফ ফ্রিডম কত? ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে? 6। Six, সেখানেও ছিল, আগে স্লাইডে দেখিয়েছিলাম, আগে ইয়েতে দেখিয়েছিলাম, সেখানে 6। হুম, যদি এই দুটো অ্যাটম মানে দুটো পরমাণু যুক্ত থাকতো, লাইক হাইড্রোজেন অ্যাটম, অক্সিজেন অ্যাটম, নাইট্রোজেন অ্যাটম, এরকম, তাহলে রৈখিক গতি কটা থাকতো? ভেবে বলবি। তিনটা, রৈখিক গতি 3টা থাকা সম্ভব। আবর্ত গতি কটা থাকতো? ভেবে বলবি। দুটো, দুটো, দুটো। দুটো। এক্ষুনি আলোচনা করলাম। তাহলে রৈখিক 3টে থাকা সম্ভব কিরকম? ধরে পাশে দেখি, তাহলে এইটা দুটো ডাম্বেল, এরকম যেতে পারে, এরকম যেতে পারে, এরকম আসতে পারে। ঠিক আছে, এক্স ওয়াই জেড 3টে পসিবল, আবর্ত দুটো। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কত হচ্ছে? 5, 5। একই রকম ভাবে যদি আমি এই অ্যাটমটাকে বলি ট্রাইঅ্যাটমিক কিন্তু ট্রায়াঙ্গুলার শেপে, তাহলে সেক্ষেত্রে রৈখিক গতি কটা পসিবল? 3টা। আবর্ত কটা পসিবল? যে বলবি তাকে বুঝাতে হবে। 3টা। কি করে? 3টা। এক্স অক্ষ বরাবর হবে, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর হবে। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। মানে আপনি আমার পেনটা রাখুন, পেনটা রেখে বলছি। ঠিক আছে, বাদ দে, বুঝতে পেরেছিস না দেখি আর বুঝিয়ে দিচ্ছি, এখানে তো বোঝানো সম্ভব নয়, ডাইরেক্ট হলে বোঝা যেত। ব্যাপারটা এরকম ধরনের, ধর এটা, ঠিক আছে, ঠিক আছে, এটা এটা ত্রিভুজ, তো এটা এক তো এইভাবে ঘুরতে পারে, তার মানে কি এই বরাবর অক্ষটা আছে, ঠিক আছে, ঠিক আছে। দুই কি? দুই কি এভাবে ঘুরতে পারে, হ্যাঁ, দেখতে দেখতে পাচ্ছিস? তার মানে তার মানে এইভাবে অক্ষটা আছে। আর আর 3 কি? যদি 3 দেখি এইভাবে ঘুরতে ঘুরতে পারে, তাহলে অক্ষটা এভাবে আছে। এবং 3টে অক্ষ, হ্যাঁ, তুই অক্ষ 3টা ধরতে যা খুশি ধরতে পারিস, কিন্তু মাথায় রাখতে হবে অক্ষগুলো মিউচুয়ালি পারপেন্ডিকুলার হতে হবে, অর্থাৎ পরস্পরের সঙ্গে লম্ব হতে হবে। এটা মাথায় রাখতে হবে তোকে, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। যে পরস্পরের সঙ্গে লম্ব হতে হবে, এটা একদম ক্লিয়ার। তো তো এখানে আবর্ত 3টে পসিবল। ডিগ্রি অফ ফ্রিডম কত হলো? তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কত হলো? 6টা। 6। 6। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তো এইগুলো জানলেই তো এইগুলো জানলেই আপাতত চলবে। আর এখান থেকে আর এখান থেকে কি আছে? তবে হ্যাঁ, ঠিক আছে, তাহলে রৈখিক গতি হয়ে গেল। এবারে লাস্ট আছে আর একটা করাবো, দিয়ে ছেড়ে দেবো। সেটা হচ্ছে শক্তির সমবিভাজন নীতি, ইকুইপার্টিশন অফ এনার্জি। ঠিক আছে, ঠিক আছে, শক্তির সমবিভাজন নীতি। শক্তির সমবিভাজন নীতি কি বলছে? ইকুইপার্টিশন এনার্জি বলছে, এটা খুব খুব ভালো করে বুঝবি। বলছে যে কোনো সংস্থার ক্ষেত্রে, আমি সংস্থা কথাটা ইউজ করছি কারণ সংস্থাটা দুটো পার্টিকেল নিয়ে হতে পারে, একটা পার্টিকেল নিয়ে হতে পারে, 3টা নিয়ে হতে পারে, এক্ষুনি যেগুলো দেখলাম। মানে ধরো উদাহরণস্বরূপ একটা সংস্থা হচ্ছে হাইড্রোজেন গ্যাসের একটি অণু, সেটাই একটা সংস্থা। তাহলে সেখানে দুটো পরমাণু নিয়ে হাইড্রোজেন অণুটা তৈরি হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, যদি দেখি ওজন ওজন গ্যাসের একটা অণু, তাহলে সেখানে 3টে পরমাণু নিয়ে তৈরি হয়েছে। তাহলে বলছে যে কোনো সংস্থার প্রতিটি অণুর, আদর্শ গ্যাসের ক্ষেত্রে ধরে নে, তো আদর্শ গ্যাসের প্রতিটি অণুর যে শক্তি, প্রতিটি অণুর শক্তি মিনস প্রতিটি অণুর গতিশক্তি, কারণ তাতে তো আর স্থিতিশক্তি নেই, যা আছে গতিশক্তি। তো প্রতিটি অণুর গতিশক্তি প্রতিটি ডিগ্রি অফ ফ্রিডম মানে প্রতিটি স্বাধীনতার মাত্রায় সমভাবে বিভাজিত হয়। প্রতিটি স্বাধীনতার মাত্রায় সমভাবে বিভাজিত হয় মানেটা কি? ব্যাপারটা বুঝিয়ে দিই। যেমন ধরো আমি বললাম একটা, যে বুঝিয়ে দিই, ধরো একটা পরমাণুযুক্ত একটা অণু রয়েছে, এটাই একটা সংস্থা। তো এর যে মোট গতিশক্তি হবে যা হোক ই, তো এই গতিশক্তিটা এর যতগুলো ডিগ্রি অফ ফ্রিডম আছে, এর ডিগ্রি অফ ফ্রিডম কত? 3। ঠিক কি না? হ্যাঁ, হ্যাঁ।
ব্যাস। ব্যাস। তো এর ডিগ্রি অফ 3, তাহলে প্রতিটা ডিগ্রি অফ ফ্রিডমে সমভাবে ভাগ হয়ে যাবে, বন্টিত হবে। দ্যাট মিনস মোট শক্তি যদি ই হয়, ই বাই 3 হচ্ছে প্রতিটা ডিগ্রি অফ ফ্রিডমে পড়বে। তো এটা যদি একটা ডিগ্রি অফ ফ্রিডম হয়, 2 নম্বর ডিগ্রি অফ ফ্রিডম, 3 নম্বর ডিগ্রি অফ ফ্রিডম, তো এখানেও ই বাই 3, এখানেও ই বাই 3, এখানেও ই বাই 3, যাতে করে মোট হয় ই। ঠিক আছে। ঠিক আছে। আবার আবার এটা একটা কথা, সঙ্গে আরেকটা লাইন দেওয়া আছে যে যে প্রতিটা ডিগ্রি অফ ফ্রিডমের সঙ্গে জড়িত শক্তিগত শক্তি হচ্ছে হাফ কেটি। ঠিক আছে। ঠিক আছে। তার তার মানে এতেও হাফ কেটি, এতেও হাফ কেটি, এতেও হাফ কেটি। তাহলে মোট শক্তি ই কত হবে রে এক্ষেত্রে? বলো বলো। বলবে 3/2 কেটি, 3/2 কেটি। 3/2 কেটি। আমরা এটা অলরেডি আগে কিন্তু প্রমাণ করেছিলাম, একটু খেয়াল করে দেখ। আগের বোর্ডে। আগের বলে করেছিলাম না? হ্যাঁ, 3/2 কেটি। এটা কিন্তু মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে, ফ্রি পার্টিকেল হলে, আদর্শ গ্যাস হলে। কিন্তু প্রবলেম হচ্ছে যখন আদর্শ গ্যাস হবে না। ধর উদাহরণস্বরূপ হাইড্রোজেনের ক্ষেত্রে, হাইড্রোজেনটা ইম্পর্টেন্ট নয়, যে কোনো দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে। কারণ দুটো, ঠিক আছে, দুটো এর ডিগ্রি অফ ফ্রিডম কত হয়? কত হয়? ডিগ্রি অফ ফ্রিডম কত হয়? 5। তাহলে প্রতিটা ডিগ্রি অফ ফ্রিডমে হাফ কেটি করে, প্রতিটা ডিগ্রি অফ ফ্রিডমে হাফ কেটি করে, তাহলে মোট 5টা ডিগ্রি অফ ফ্রিডমে এনার্জি কত হবে? না 5/2 কেটি। কেটি। বোঝা গেল? ঠিক আছে, হ্যাঁ। 5/2 কেটি। ঠিক আছে, এটা হচ্ছে তার একটা অণু। কি বললাম? একটা অণু, সিঙ্গেল অণু, একটা অণুর এটা শক্তি। তাহলে যদি বলে 1 মোলের ক্ষেত্রে কত হবে? এরকম অণু 1 মোল রয়েছে, তাহলে তার গতিশক্তি কত হবে? ই সমান, না মোট অণু হয়ে, তাহলে মোট শক্তি হয়ে যাবে, এটাকে ই প্রাইম দিয়ে এটাকে ই লিখছি। ঠিক আছে। তাহলে কি হবে? না এন এ, দ্যাট মিন্স অ্যাভোগাড্রো সংখ্যা ইনটু একটা অণুর মোট শক্তি। তাহলে হচ্ছে কত? না ই প্রাইম হলো কত? 5 তার মানে এন এটা গুণ করে নি, তাহলে 5/2 এন এ কেটি। আচ্ছা, এন এ কে সমান, আবার একটু আগে পড়েছিলাম আর, মনে পড়ছে আর বাই এন এ সমান কে? আর বাই এন এ সমান কে? সেই জিনিসটা এখানে বসিয়ে নিলাম। তাহলে কত হবে? 5/2 আর টি। তাহলে 1 মোল ওই গ্যাসটা, এই দ্বিপরমাণু গ্যাসটা, তার গতিশক্তি কত হবে? 5/2 আর টি। হলো? বোঝা গেছে? হ্যাঁ স্যার। ব্যাস। এবারে ভাব, এটা ডায়াটমিক তো ঠিক আছে, এবারে ট্রায়াটমিক হবে, বিভিন্ন অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে। তো এবারে ভাব জিনিসটাকে এরকম, যে কোনো একটা সংস্থা, কোন আমি জানি না কোন স্যার সংস্থা। এইগুলো আর খাতা তুলবো না তো? হ্যাঁ তুলবি তো। ও তুলছিস না? সর্বনাশ। হ্যাঁ স্যার, তুলে তুলে নিয়েছি। দেন তো, আমি স্ক্রিনশট নিতে ভুলে গেছি। স্যার তুলে ও নিয়েছি। ঠিক আছে, আমি ভিডিও পাঠিয়ে দেবো। ওকে স্যার, ঠিক ওকে। আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। তো যেটা বলছি শোন, তাহলে যদি আমি এখন দেখি যে, এক মিনিট দাঁড়া তো, এক মিনিট। হুম। হ্যাঁ, তো যদি দেখি যে কোনো একটা সিস্টেম আছে, বা কোনো একটা অণু যাই ভাব না কেন, তার ডিগ্রি অফ ফ্রিডমটা দেওয়া আছে, ধরে নে এফ, দেওয়া আছে এফ। হলো? তো প্রতিটা ডিগ্রি অফ ফ্রিডমে শক্তি কত করে পায়? হাফ কেটি করে। একটা কি বলছি বোঝা যাচ্ছে? প্রতিটা অণুর সঙ্গে প্রতিটা ডিগ্রি অফ ফ্রিডমে, প্রতিটা স্বতন্ত্র সংখ্যায় হাফ কেটি করে এনার্জি হবে। তাহলে এফ খানা স্বাতন্ত্র আছে সংখ্যা, স্বাধীনতা মাত্রা, তাহলে প্রতিটা সংখ্যা যদি হাফ কেটি করে পায়, তাহলে মোট কত কেটি পাবে? না এফ বাই 2 কেটি। ঠিক কি না? এটা হচ্ছে কি একটা অণুর মোট শক্তি হলো একটা সংখ্যা ক্ষেত্রে।
এরকম যদি 1 মোল থাকে, 1 মোল থাকে, তাহলে কত হবে? না মোট শক্তি E সমান সেই Na ইনটু E প্রাইম, তার মানে কত হবে? F/2 এনে Na KT, Na কে সমান আবার R, তাহলে F/2 RT, ঠিক কি না? বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তাহলে E সমান F/2 RT হলো। এইবার এখান থেকে একটা ইন্টারেস্টিং জিনিস আছে। আমি যখন তাপগতিবিদ্যা পড়েছিলাম তখন সিপি আর সিভির মানটা মুখস্থ রাখতে বলেছিলাম। স্যার এক বোর্ড আচ্ছা পরমাণু হচ্ছে গ্যাসের স্যার, ক্ষেত্রে, পিকচার আচ্ছা হচ্ছে। আচ্ছা আমি তো গল্প করছি, শুন না। বোর্ড আচ্ছা স্পষ্ট না হলে আমি লিখাবো না, আমি নিজে দেখতে পাচ্ছি। অনেক সময় আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে, আমি পালিয়ে গেলে হয়ে যাবে না। এই দেখো হয়ে গেল। হয়ে গেছে। হ্যাঁ, আমি থাকলে আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে। যাই হোক, তাহলে এইটা হচ্ছে 1 মোলের ক্ষেত্রে কত হচ্ছে? E সমান F/2 RT। ওকে, এটা হচ্ছে 1 মোল গ্যাসের মোট গতিশক্তি বা মোট শক্তি অ্যাকচুয়ালি যা হবে। এবারে প্রশ্ন হচ্ছে, ভাব তাপগতিবিদ্যায় আভ্যন্তরীণ শক্তি বলে একটা পড়েছিলাম না, ইন্টারনাল এনার্জি। তো কোনো আদর্শ গ্যাসের ইন্টারনাল এনার্জি কি হবে? ধর একটা আদর্শ গ্যাসের চেম্বার রয়েছে, তার ইন্টারনাল এনার্জি বলতে আর কি আছে? তার আভ্যন্তরীণ শক্তি বলতে কি আছে? না তার গতি শক্তিটাই আমাদের আভ্যন্তরীণ শক্তি। না বোঝা গেল না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। রিলেট করতে পারছিস? আমি আরেকটা রিলেশন বুঝিয়ে দিচ্ছি। আমি একটু আগে প্রমাণ করলাম যে আমাদের গতি শক্তিটা উষ্ণতার উপর, মানে উষ্ণতাটা গতিশক্তির উপর নির্ভর করে। আবার আমি যখন তাপগতিবিদ্যা পড়েছিলাম তখন বলেছিলাম যে যদি উষ্ণতা বাড়ে, টেম্পারেচার বাড়ে, আভ্যন্তরীণ শক্তিও বাড়বে। এবং এখানে লিখেও ছিলাম যে আভ্যন্তরীণ শক্তি ইউ ইজ প্রপোর্শনাল টু টি। মনে করতে পারছিস? আভ্যন্তরীণ শক্তি ইউ ইউ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো সেই আভ্যন্তরীণ শক্তি বেসিক্যালি আর কিছুই নয়। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আভ্যন্তরীণ শক্তিটাই হচ্ছে আমাদের মোট গতি শক্তি। তার মানে যেটাই ইউ সেটাই অ্যাকচুয়ালি ই। তো আমরা করব কি? না আভ্যন্তরীণ শক্তি যদি ইউ হয় তাহলে ইউ সমান ই সমান F/2 RT। এটা হয়ে গেল কি? না 1 মোল কোন গ্যাসের ক্ষেত্রে আভ্যন্তরীণ শক্তির 1 মোলটা পেয়ে গেলাম। এবারে আমাদের কাজ কি হবে? আমাদের মাথায় ঘুরছে যে সিভি, সিভি মানে কে? সিভি মানে স্থির আয়তনে আপেক্ষিক তাপ। তাপগতিবিদ্যা পড়েছিলাম, স্থির আয়তনে আপেক্ষিক তাপ। সিভি সমান কি লিখেছিলাম? ডিইউ বাই ডিটি। ডিটি। তাহলে ডেরিভেটিভ চালায় কে? তাহলে কত হচ্ছে? না F/2 R, ঠিক কি না? হ্যাঁ তাহলে সিপি সিভি রাশিমালা কি পেলাম? F/2 R, ঠিক আছে? হ্যাঁ। F/2 R। দাঁড়ান স্যার, স্ক্রিনশট নিয়ে নিই একটা। দাঁড়া আরো আছে। সিপি আবার পড়েছিলাম কি? সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। মনে করতে পারছি? সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। তাহলে এখান থেকে সিপি সমান কি পাবো? আর প্লাস সিভি। মনে করতে পারছিস? সিপি সমান আর প্লাস সিভি। হ্যাঁ হ্যাঁ। বসিয়ে দে এখানে। তাহলে কত হবে? আর প্লাস F/2 আর। এটাই করলে কত আসবে? না আসবে 1 প্লাস F/2 আর সিপি সমান, ঠিক আছে? তাহলে সিভি স্যার পেলাম আমি তো কি? F/2। স্যার আমি তো সিপি কেও ডেরিভেট করতে পারতাম। সিপি কে ডেরিভেটিভ করতে হলে সিপি সমান কি জানি আমরা? dq বাই DQ dt। by ডিকিউ বাই du। ডিটি। হ্যাঁ, তো কিউ কোথায় হবে? এখানে dq তো নাই। ও আচ্ছা, তুই বুঝতে হ্যাঁ ঠিক পারছিস? আছে। তো dq থেকে পাবো না, এখান থেকে পেতে হবে। আচ্ছা, তো সিপি সমান গেলাম 1/F/2 আর, ঠিক আছে? সিপি আর সিভি পেয়ে গেছি, মানে গামা পেয়ে যাবো। গামা মনে পড়ছে? সিপি বাই সিভি। হুম। হ্যাঁ তো ভাগ করে দে। তাহলে 1 প্লাস F/2 আর ডিভাইডেড বাই F/2 আর। আর বোথ সাইড আর থেকে আর ক্যান্সেল উপর আউট নিচ কেটে ক্যান্সেল। গেল।
তাহলে এফ বাই টু দিয়ে ভাগ করে দেবে 1/f/2 মানে উল্টে গেলে 2/f 2 হবে না হ্যাঁ 2/f প্লাস 1 f/2 কেটে যাবে 1 হয়ে যাবে। তাহলে পেলাম কি গামা ইকুয়াল টু 1 প্লাস 2/f। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রিলেশন, যেটা কিন্তু আমাদের প্রমাণ করতে দেয়। প্রমাণটা কোথায় করতে হবে? এইখান থেকে করতে হবে। গামা ইকুয়াল টু 1/1 প্লাস 2/f। তার মানে কোনো অ্যাটমের যদি আমি ডিগ্রিজ অফ ফ্রিডম জেনে যাই, তাহলে সহজেই ওই গ্যাসের গামা অর্থাৎ সিপি/সিভি রাশিমালা জেনে যাবো। উদাহরণ নিয়ে নিই, তোদেরকে মনে রাখতে বলেছিলাম এক পরমাণু গ্যাসে, যার মনে আছে সেই বলবি, দেখে বলবি না। এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে কি হবে? সিপি কত আর সিভি কত? এই দেখ বই উল্টাচ্ছে, দেখো দেখো অবস্থা দেখো। CV equal to dq by dt না মানটা মনে রাখতে বলেছিলাম। দেখ একটা কমলা কালারের ইয়ে ছিল হাইলাইট করা অংশ, দেখবি 3/2 কত হ্যাঁ, একটা হ্যাঁ, ছিল? হ্যাঁ, 5/2 আর হ্যাঁ বের কর। 5/2 3/2 এগুলো ছিল একটা something। হ্যাঁ, ভুলে গেছি। 5/2 আর 3/2 আর 3/2 আর ঠিক। সিভি ছিল 3/2 এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে, আর দ্বি পরমাণু ক্ষেত্রে কত ছিল? 7/2 আর সিপি সিভি ছিল সিভি 5 5/2 5/2 হ্যাঁ 5/2 আর সিপি ছিল 7/2 আর। হ্যাঁ ঠিক আছে, হুম। তো এবারে এই ইকুয়েশন গুলোতে বসা। তাহলে আমাদের কি, ধরো এক পরমাণু গ্যাস, সাপোজ আমি জানি না সিপি মনে রাখিনি, আমি ভুলে গেছি। ঠিক আছে, তো এবারে ভাব এক পরমাণু গ্যাস, এক পরমাণু গ্যাসের ডিগ্রিজ অফ ফ্রিডম কত? ডিএফ কত? এফ কত ডিগ্রি অফ ফ্রিডম? কত ডিগ্রি অফ ফ্রিডম এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে? এক্ষুনি করে এলাম 3। 3 ছিল আর দ্বি পরমাণু গ্যাসের ক্ষেত্রে এফ কত হয়? 5। স্যার আপনাকে একটা কথা বলবো। বলে বলো। স্যার CV equal to স্যার dq by dt হয়, du dt তো হয় না। একটু ঠিক করে দেখ। সিপি সমান ডিইউ বাই ডিটি আর সিভি সমান ডিকিউ, উল্টা লিখছি সরি। না আপনি ঠিক লিখছেন, CV এটা ঠিক সমান লিখছেন স্যার, হ্যাঁ কি বলছিস রে? এটাই ঠিক লিখছেন স্যার। আমি বই উল্টে এক্ষুনি দেখলাম যে আপনি ভুল লিখছেন সেটা। সিভি ইকুয়াল টু সিভি 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 ইকুয়াল টু ডি বাই ডিটি না, ঠিক আছে। সিভি ইকুয়াল টু ডিইউ বাই ডিটি, সিপি ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি। ঠিক করে দেখ একটু, যদি ডাউট থাকে রাখ, আমি লিখে দেবো। 400 পৃষ্ঠায় আছে স্যার, 400 পৃষ্ঠায় লেখা আছে স্পষ্ট। আমার তো বই নেই রে, এক মিনিট। বই একটা আছে কিন্তু তার কোনো 400 পেজ নেই নাকি? প্রণাম হলো বই। সবাই কি দেখতে পেয়েছে সেই লেখাটা? আরে সবাই দেখতে পাচ্ছিস না? দেখ তো 400 পেজে বলছে, এটা ঠিক এটা ঠিক আছে না ভুল আছে? দেখ হ্যাঁ স্যার 400 পেজে লেখা আছে কি লেখা আছে। ডিকিউ বাই ডিটি আছে সিবি ইকুয়াল টু আপনি স্যার dq by dt করেছিলেন। হ্যাঁ সিভি ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি, তারপর ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিভি। পিডিভি 0, হ্যাঁ, এটা ডিভি ঠিক আছে। বারটা 0 হচ্ছে, হ্যাঁ স্যার ডিকিউ সমান হ্যাঁ ডিইউ। আপনি এটা করিয়েছিলেন হ্যাঁ হুম দেখো ভালো করে দেখ, ভালো করে দেখ অয়ন, পড়াশোনাটা কর একটু, সমস্যা হয়ে যাচ্ছে। আরে আমি বললাম স্যার CV equal to dq by dt। আর সিভি ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি, কিন্তু এটা মনে রাখতে না বলেছিলাম, যে বলেছিলাম যে ডিইউ বাই ডিটিটাই মনে রাখবি। সিভি ইকুয়াল টু ডিইউ বাই ডিটিটাই লাগে, ডিকিউ বাই ডিটি হয়, কিন্তু যেহেতু স্থির আয়তন সেই জন্য কৃতকার্য শূন্য হয়। তাপগতিবিদ্যার প্রথম সূত্রতে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, ডিডব্লিউ শূন্য হলে ডিকিউটাই হচ্ছে ডিইউ। তো সিভি ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি, ডিকিউর জায়গায় ডিইউ বসিয়ে দে, তাহলে হয়ে যাচ্ছে ডিইউ বাই ডিটি, সিভি হয়ে যাচ্ছে ডিইউ বাই ডিটি। বোঝা যাচ্ছে? দেখে দিব বলে তাপগতিবিদ্যা ভুলে গেছি তো। ঠিক আছে যাই হোক, তাহলে গামা ইকুয়াল টু 1 প্লাস 2/f। ওকে যাই হোক, কতটা এলো? আচ্ছা এটা এবারে একটু মিলিয়ে নিই। এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে f ইকুয়াল টু কি বসিলে কত? 3/2 আর। দেখ তো সিভি 3/2 আর আসছে কিনা? 3/2 আর আসছে। এফ এ হলো 3 বসিয়ে সিপিটা কত হচ্ছে? 1 প্লাস 3/2 মানে 5/2 আর 5/2 আর। ত্রিকোণ ক্ষেত্রেও দেখবি একই আসবে, গামাও একসঙ্গে মিলে যাবে।
তার মানে তুমি যদি সহজে কেউ বলে যে আচ্ছা কোন একটা সিস্টেমের গামার ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 3, তাহলে ওই সিস্টেমের গামা কত? ফটাস করে বসে দিই 1+2/3, ঠিক আছে? তার মানে 5/3 গামা হয়ে গেল 5/3। বোঝা গেছে? তো যদি বলে নাইট্রোজেন গ্যাসের গামা কত, নাইট্রোজেন গ্যাসের মানে ইয়ে কত, গামা কত, কি করবি? নাইট্রোজেন দ্বি পরমাণু, তার মানে 5, 7/5। তাহলে 2/5, ব্যাস 7/5। বুঝতে পেরেছিস? সহজ হয়ে যাবে। হ্যাঁ। এটা একটু নিয়ে নে, স্ক্রিনশট কি নিবি নিয়ে নে। হ্যাঁ স্যার হয়ে গেছে। ব্যাস খতম। আর একটা ছোট্ট জিনিস আছে, জাস্ট একটু একটা সূত্র লেখাবো, দিলে কাজ শেষ। সেটা হচ্ছে কোন যদি মিশ্র গ্যাস থাকে, গ্যাস মিশ্রণ, মানে হাইড্রোজেন আর নাইট্রোজেন ধরো মিশিয়ে দিয়েছে, তো মিশিয়ে দিলে হাইড্রোজেন না হয় সিপি বের করতে পারবো, সিভি বের করতে পারবো, গামা বের করতে পারবো। যদি গ্যাস মিশিয়ে দেয়, মিক্সচার করে দেয়, তাহলে সেক্ষেত্রে তার এই মিশ্রণের সিভি কত কত হবে বা কিভাবে বের করাবো সেইটা দেখো, ঠিক আছে? তো দেখি গ্যাস মিশ্রণ, গ্যাস মিশ্রণের সিপি, সিভি আর গামা, ঠিক আছে? কষ্ট দিল, সিপি, সিভি আর গামা। তো সিপি, সিভি আর গামা, তো এটা কিভাবে বের করবো? সহজ জিনিস, ধরলাম দু ধরনের গ্যাস নিয়েছি। প্রথম গ্যাসের সিপি হচ্ছে CP1, ঠিক আছে? CP1, সিভি হচ্ছে CV1, মানে স্থির চাপে আবেশিত তাপ CP1, স্থির আয়তনে আবেশিত তাপ CV1, আর ধরলাম ইয়ে হচ্ছে গামা1, কি বলে সিপিটা হচ্ছে গামা1, যাতে করে গামা1 সমান CP1/CV1, ঠিক আছে? এটা জানি আমরা। আর দ্বিতীয় একটা গ্যাস নিলাম, এটা একটা গ্যাস নিলাম, আর দ্বিতীয় গ্যাস নিলাম যার স্থির আয়তন স্থির চাপে আবেশিত তাপ CP2, CV2, গামা2, যাতে করে গামা2টা হচ্ছে কত না CP2/CV2, ঠিক আছে? এবারে এই ধরনের গ্যাসের NO1 মোল, ভালো করে শুনবি, NO1 মোল এর সঙ্গে এই ধরনের গ্যাসের N2 মোল মিক্সচার করে একটা চেম্বারে ঢুকিয়ে দিয়েছি, যাতে করে মোট মোল সংখ্যা N সমান N1+N2, ঠিক আছে? এখানে দু ধরনের গ্যাসই আছে, প্রথম গ্যাসও আছে, দ্বিতীয় গ্যাসও আছে। প্রথম গ্যাসের N1 মোল, দ্বিতীয় গ্যাসের N2 মোল। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে মিক্সচারটা তৈরি হলো, সেই মিক্সচারের মোট সিপি কত হবে? সূত্রটা ডাইরেক্ট লিখেছি, ডাইরেক্ট মুখস্থ রাখবি, এর কোনো প্রমাণ টরমান কিছু দরকার নেই। এটা কত? N1 CP1 প্লাস N2 CP2 বাই N1 প্লাস N2, ঠিক আছে? সিভি কত হবে? N1 CV1 প্লাস N2 CV2 বাই N1 প্লাস N2। লাস্ট গামা কত হবে? মিশ্রণের গামা, গামা কত হবে না CP/CV ভাগ করে দে, তাহলে কত হচ্ছে N1 CP1 প্লাস N2 CP2 বাই N1 CV1 প্লাস N2 CV2। এটা হয়ে গেল আমাদের গামা। স্যার এরকম সূত্র তো আমাদের ম্যাথে আছে। ভেবে নাও, যা পারো করো, তুমি মনে রাখো, ঠিক আছে? সহজে মনে থেকে যাবে, এটা আমাদের কিছু নেই। তাহলে আমাদের গ্যাস মিশ্রণের সিপি, সিভি, গামা হয়ে গেল। তাহলে আমাদের মোটামুটি ভাবে গ্যাসের গতিতত্ত্ব শেষ হলো, ঠিক আছে? আবারও বলে দিচ্ছি, এই এটা তো ভিডিও আশা করি হয়েছে, আশা করি, জানি যে করেছি কিনা। যদি হয়ে গিয়ে থাকে তাহলে আমি এটা গ্রুপে শেয়ার করে দেবো। যারা করতে পারি না, অনেকেই করিসনি, কারণ এখন লাস্ট অব্দি দেখছি 4 জন আছে, 4 2 6 জন মনে আছে, 4 2 6 জনের মধ্যে আমি একজন, তো 5 জন আছে দেখছি।
তো যাই হোক, যারা করতে পারিসনি তারা ক্লাসটা আগে দেখবি, কারণ সিলেবাসটাকে টানতে হবে। ক্লাসটা আগে দেখবি, যারা রিভিশন দিতে যাচ্ছিস তারাও দেখতে পারিস। করে যদি কারো কোনো অসুবিধা থাকে তো যে যার টিউশনে বলবি আমাকে, ঠিক আছে? তাহলে আজকে এখানে কমপ্লিট করছি। ওকে স্যার। কে কে আছিস রে এখন অব্দি, লাস্ট অব্দি কে কে আছিস? একটু গলাটা শুনে দিয়ে যা, একটু ধন্য হয়ে যাই। আমি আছি স্যার, আমি আছি স্যার। স্যার হ্যাঁ সেটাই দেখছি। শ্রেয়া হ্যাঁ, স্যার, দেখতে আছি। পাচ্ছি নাকি? হ্যাঁ আর অয়ন আছে, আর কি আছে? কোথেকে দেখতে হয় বলতো, জানিও নি। এক মিনিট, কে কে আছে কি করে বুঝবো? স্যার অয়ন আছে, চন্দ্রিমা আছে, হ্যাঁ অজিত, পেয়েছি, চন্দ্রিমা আছে, অয়ন আছে, অজিত আছে। আমি আছি, আর অজিত, একটা হ্যালো। হ্যাঁ হ্যাঁ, অজিত আছে, আর এটা আমি নিজে। ছেড়ে দে। অজিত, অজিত, ইয়ে, অজিত বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, কোনো জায়গায় কোনো সমস্যা এখন অব্দি? না, না স্যার। ঠিক আছে, ও স্যার আপনি তো এইভাবে স্যার ও, অনলাইন ঠিক ক্লাস আছে, করাতে পারেন? থাক। আমার যা কষ্ট হচ্ছে স্যার আমি জানি। ওকে স্যার, স্যার পরের বার থেকে করালে স্যার ডিএসএলআর ক্যামেরা নিয়ে করাবেন স্যার। হ্যাঁ ডিএসএলআর না আরো কিছু, ঠিক আছে রাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার আছে।